সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬২০তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ আবির হোসেনের জীবনের পরীর সঙ্গে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর, রোমাঞ্চকর, অলৌকিক বাস্তব ঘটনা। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সত্য ঘটনা, সাজেকে ঘুরতে গিয়ে চাকমা পরীর সাথে প্রেম। এই গল্পটা মাত্র কয়েক বছর আগে ঘটে যাওয়া রাজধানীর ঢাকার এক উচ্চবিত্ত পরিবারের ভাই, যিনি সাজেকে বেড়াতে গিয়েছেন, তার সঙ্গে ঘটে যাওয়া এক রোমাঞ্চকর ঘটনা। এই ঘটনাটা আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে জীবনের গল্পের অনুষ্ঠানে যত গল্প আমি পেয়েছি। তার বড় কারণ হচ্ছে এই মানুষটা এখনই স্টিল না পাহাড়ে আছে, সেই পরীর সঙ্গেই আছে। জীবনের গল্পের অনুষ্ঠানে পরীর গল্প যারা শুনেছেন তারা আজ এক ভিন্ন রকম পরীর গল্প শুনতে যাচ্ছেন। তাই একটু নড়েচড়ে বসেন এবং গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আবিরকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবির হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় 3টা বোন আর বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 3 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং আমার বাবা খুবই দিনদার একজন আলেম মুসলিম, একজন ভালো মনের মানুষ। আমি খুব ছোটোবেলা থেকে গর্ব করি আমি এমন একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নানার পরিচয়। আমার নানার বাড়িও রাজধানী ঢাকাতেই। আমার নানা একটা মসজিদের সভাপতি। তার পাশাপাশি আমার নানা একজন অনেক বড় কবিরাজ বলা চলে। কথিত আছে, এলাকার লোকজনে বলে আমার নানা নাকি শত শত জিনকে, তার বাড়ির পিছনে এক ডোবা আছে, মানে যারা খারাপ জিন, ওই খারাপ জিনগুলোকে তার বাড়ির পিছনে ডোবার মধ্যে বোতলে বন্দি করে পুঁতে রেখেছে। আর আমার জীবনে আমি যা দেখেছি তা আমার নিজের চোখে দেখা। আমার নানা যে বাড়িটাতে থাকতো সেই বাড়িটা ছিল একেবারে পুরনো একটা বাড়ি এবং এই দোতলা একটা বাড়ি। ওই বাড়ির মধ্যে আমার নানা কখনোই ভাড়া দিতেন না। আমার নানা নানি দুজনেই থাকতেন এই বাড়িতে। আমার মামারা এই বাড়িতে থাকতে ভয় পাইতেন, যার কারণে মামা মামি খালারা এই বাড়িতে থাকতেন না। শুধু আমার নানা নানি দুজনেই এই বাড়িতে বসবাস করতেন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নানা কখনোই তার এই বাড়িটা মেরামত করতেন না। বাড়ির রং উঠে গেছে, দেওয়াল ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে, খুব পুরনো বাড়ি, দেখলে খুবই খারাপ লাগে। কিন্তু আমার নানা চাইলে বাড়িটা ঠিক করতে পারে, কিন্তু আমার নানা কখনোই এই বাড়িটা ঠিক করে না। কেন ঠিক করে না এর কোনো কারণ আমি ঠিক জানি না, তবে আমার চোখের দেখায় আমি ঠিক যা দেখেছি আপনাকে তাই বলি। মাঝে মাঝে আমি আমার নানার সঙ্গে ঘুমাইতাম, যেহেতু ভাই বোনদের মধ্যে আমি ছিলাম সবার ছোট, যার কারণে আমার নানা ভাই আমাকে অসম্ভব ভালোবাসতো এবং ছোট থাকার কারণে আমি রাতের বেলায় আমার নানার সঙ্গে ঘুমাইতাম। আমি তো আর বুঝতাম না জিন ভূত বা এই সেই, এগুলো তো বুঝি না। নানার সঙ্গে রাতের বেলায় ঘুমাইতাম। ঘুমলে পরে মধ্যরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখতাম যে নানা নাই। আমার বয়স তখন কত হবে, প্রায় 6-7 এরকম বয়সও হবে আনুমানিক আর কি। ঘুম থেকে উঠে দেখতাম যে নানা নাই। তো নানা সবসময় করতো কি, রাতের বেলায় নানা খুবই কম ঘুমাইতো। নানা ঘুমাইতো ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে একেবারে আপনার এই জোহরের নামাজের আগ পর্যন্ত আমার নানা জেগে মানে ঘুমাইতেন এরকম। কিন্তু রাতের বেলায় খুবই কম ঘুমাইতেন, হাঁটাহাঁটি করতেন, ছাদে যাইতেন, ঘুরতেন, এরকমই ছিল। আর আমার নানা বেশ স্বাস্থ্যবান একজন মানুষ ছিলেন। এবার হতো কি, মধ্যরাতে যদি আমার ঘুম ভেঙে যেত, আমি যদি ছাদে যাইতাম, দেখতাম কি আমার নানা ঠিক তার মতো করে, মানে তার মতো বয়সে একজন লোকের সঙ্গে বসে বসে কথা বলে। নানার ওই বাড়ির মধ্যে ভুলেও বাইরের কোনো লোক ঢুকে না, তারা ভয় পায়। এ বাড়ির মধ্যে আশেপাশেও কেউ ঢুকে না। সবাই বলাবলি করে যে সেই এলাকার এটা ছিল ভুতুরে বাড়ি, মানে এটা ভুতুরে বাড়ি, এই বাড়ির মধ্যে কোনো মানুষ থাকে না, এটাই সবাই বলাবলি করে। আমার নানাকে অনেকে ভূত বলে সম্বোধন করে।
এবার হতো কি যে আমি যাইলে দেখতাম নানা একজনের সঙ্গে বসে বসে কথা বলে। তো এই নানা যার সঙ্গে বসে কথা বলতো এই লোকটাকে কিন্তু আমি চিনতাম না, এই প্রথম দেখতাম। আমি সালাম দিতাম, উনি সুন্দর করে সালামের উত্তর নিত। নানাকে জিজ্ঞেস করতাম, নানা উনি কে? ওনাকে তো চিনি না। আমার নানা বলে, তুই চিনবি না, আমার বন্ধু। তো এই লোকগুলো মাঝে মাঝে করতো কি, আমাকে খেজুর খেতে দিত, যেটা আমার এখনও মনে আছে। এইরকম বড় বড় পাকা পাকা টসটসা খেজুর আমাকে খেতে দিত। আমি খেজুরগুলো খাইতাম, তারা পকেট থেকে বের করে দিত। আর সবচেয়ে বড় কথা কি, আমার নানার মানে যে লোকগুলো বসে থাকতো তাদের গায়ের ঘ্রাণ এত মিষ্টি ছিল ভাই, এমন সুঘ্রাণ আমি আজ পর্যন্ত কোথাও পাইনি। তো এই দৃশ্যগুলো দেখতে 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 আমি অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স প্রায় 9 বৎসর। যখন 9 বৎসর বয়সে আমার নানা ভাই মারা যায়, এবং আমার এই নানার মৃত্যুটাও খুব অলৌকিক একটা মৃত্যু ছিল। আমার নানা যেদিন রাতে মারা যায় সেদিন রাতেও নানা আর আমি একসঙ্গে ঘুমিয়েছিলাম। আমার খুব স্পষ্ট মনে আছে সে রাতের ঘটনা। আমি আর নানা একসাথে ঘাটের উপর শুয়ে আছি। ওই দিন কি জানি হঠাৎ করে সে আমার নানা দরজা ধাক্কাইতেছে, দরজা খুবই লাথি মারতেছে। তো এই নানা তো আর আমি শুয়ে আছি, তো লাথি মারতেছে খুবই জোরে জোরে, মনে হয় কি মানে মানে দরজাটা ভেঙে ফেলবে। তা আমি তো 9 বছর বয়সের একটা ছেলে, লাফ দিয়ে উঠছি, নানা ও নানা এরকম দরজা ধাক্কায় কে? আমার নানা বলে, চুপচাপ শুয়ে থাক, কথা বলিস না। আমার নানার এই দরজা ধাক্কানোর প্রশ্নই আসে না, কারণ একদম নিচে যে কেচি গেটে তালা মারা থাকে। এই বাড়িতে নানা নানি ছাড়া আর কেউ থাকে না, এবং নানিও পাশের রুমে থাকে। তাহলে এখানে আইসা দরজা ধাক্কাবে এমন তো কোনো, আমি নানি কিনা? নানা বলে, না তোর নানি না। তা এরকম করে ধাক্কাইতেছে। আমার নানা তখন বলতেছে, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। যেই শাস্তি দিয়েছি এটা আমার স্পষ্ট মনে আছে, যেই শাস্তি আমি দিয়েছি এটা এটা ঠিক দিয়েছি, এই শাস্তি আমি ঠিক শাস্তি দিয়েছি, এটাই প্রাপ্য, এই শাস্তি উঠবে না, এখান থেকে চলে যা। কিন্তু তারপরেও হতো কি, দরজা মনে হয় ভেঙে ফেলবে। তো এরকম করে যদি দরজাতে লাথি মারে তাহলে কি আর ঘরে ঘুমানো যায় ভাই? আমার নানা তখন একটা সময় রাগ করে উঠে গেছে। আমি আমার নানাকে সেদিন সর্বোচ্চ রাগে চোখে দেখলাম, একেবারে চোখগুলো লাল লাল হয়ে আছে, মনে হয় বেরিয়ে যাবে, খুব ভয়ানক একটা অবস্থা। নানাকে দেখে নানা তখন আমাকে বলতেছে যে, আবির নানা একটু ছাদে যাচ্ছি, নানা ছাদ থেকে আসার আগ পর্যন্ত তুই কিন্তু ছাদে যাবি না। নানা ভাই একটু ছাদে যাচ্ছি, নানা ভাই যতক্ষণ না ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত তুই ছাদে যাবি না। তা আচ্ছা নানা ঠিক আছে, আপনি যান, আমি যাব না। তো রাত তখন কয়টা বাজে তা তো আর জানি না, তো শুয়ে আছে। নানা গেছে, দরজা খুলে নানা চলে গেছে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, দরজা খোলার সঙ্গে সঙ্গে কয়েকজন লোক আমার নানার সঙ্গে তর্ক শুরু করছে। এটা আমি ঘরে থেকে বুঝতে পারছি বা শুনছি যে কয়েকটা লোক নানার সাথে তর্ক করতেছে। তো তারপরে লোকে নানা তখন চলে গেছে ছাদে, বা কোথায় গেছে জানি না। আমি শুয়ে আছি অনেকক্ষণ হয়ে গেছে, নানা আসে না। তারপর হলো কি ফজরে আজান দিছে। তো আমার নানা ফজরে আজান দিলে কখনোই ছাদের উপরে থাকে না, মানে আজানের সময় যত যাই হবে নানা নিচে নেমে আসবে। কিন্তু আজকে আজান দিছে পরও নানা আসতেছে না। এবার আমি কি করছি, এই নানার অনুমতি ছাড়াই ঘর থেকে বেরোইছি। বেরোয়ে আস্তে আস্তে করে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখতেছি ছাদে কেউ নেই, ছাদে একদম খালি। কিরে, নানা ভাই তো ছাদেই থাকার, দোতলা একটা বাড়ি, ছাদও তো আরও তো হচ্ছে না। আশেপাশে দেখলাম কোথাও নানা ভাই নাই। তখন ফজরে আজান দিছে চারদিকে। তা আমি তখন করলাম কি, নিচে নেমে আসছে। আইসা আমার নানু কিন্তু পাশের রুমে ঘুমাইতো, রাতের বেলা আমার নানার সঙ্গে ঘুমাইতো না। নানা কখন নানির সঙ্গে ঘুমাবে জানেন? এখন ফজরের নামাজ পড়বে, তো পড়ে তারপরে নানির সঙ্গে ঘুমাবে। রাতের বেলা এর আগ মুহূর্তে নানির সঙ্গে ঘুমায় না। তা আমি গিয়ে নানির দরজাটা নানি কিন্তু দরজা লাগায় না, সবসময় খোলা রাখে, যেহেতু নানা ফজরের নামাজ পড়ে যায়। তা দরজাটা ধাক্কা দিছি, পরে দরজা খোলা। ভিতরে ঢুকে দেখি যে নানু শুয়ে আছে। ডাক দিলাম, নানুমণি, ও নানুমণি। নানু তখন উঠছে, কী রে তো নানা কই? আমি বললাম, নানু কালকে রাতে তো এমন এমন ঘটনা ঘটছে। তা বলার পরে আমার নানু তখন চুপ করে আছে, মানে কোনো কথা বলে না। বলতেছে, তুই ছাদে গেছিলি? আমি বললাম হ্যাঁ। আমার নানু কিন্তু আবার খুব মোটা, ছাদে উঠতে পারে না। নানু বলে, তুই আরেকটা বার যা তো, ছাদে গিয়ে আরেকটা বার দেখে আয়, নানুমণি দেখি যে আশেপাশে কোথাও আছে কিনা। তা আমি আবারও ছাদে গেলাম, যেহেতু অন্ধকার ছিল, নানু তো মাঝে মাঝে বসে থাকে। তাই ছাদে নানার আর পাইলাম না, না পাইয়া আমি আবার নাইমে আসছি। এসে বলতেছি, নানা ভাই তো ছাদে নাই। তা এর ভিতরে নানু তখন ঘর থেকে বেরিয়েছে। বেরোয় কোনো কথা নাই বার্তা নাই, নানু আমাকে নিয়ে একেবারে সোজা হচ্ছে আমার নানুর বাড়ির যে পিছনে যে ডোবাটা আছে ওই ডোবাতে গেছে। এবং তখন কিন্তু আলো ফুটে গেছে, মোটামুটি আলো কিন্তু ফুটে গেছে। এবং এই ডোবাতে যাওয়ার পরে নানু তখন মাগো বলে দিছে চিৎকার, এবং চিৎকার দিয়ে নানু তার এই শরীর নিয়ে লাফ দিয়ে ডোবার মধ্যে পড়ছে।
ডোবার মধ্যে লাফ দিয়ে পড়ছে, আমিও নানুর সঙ্গে লাফ দিয়ে, 9 বছর বয়স বুঝেন তো, লাফ দিয়ে নানুর সঙ্গে পড়ছি। দেখি যে আমার নানা মরে এবং নিচের দিকে মাথা দিয়ে ওখানে পড়ে আছে। তা আমার নানা ছিল ছাদে, মানে আমার দোতলা বাড়ির ছাদে নানা গেছে, এখানে তো নানা আসার প্রশ্নই আসে না। তাই এখন নানার শরীরে কোথাও কোনো আঘাত নাই, কিছু নাই। নানাকে তখন আনা হয়েছে, আনা হওয়ার পর মানে ওইখান থেকে আনছি পরে তা আমার নানু তখন চিৎকার দিছে, চেঁচামেচি করছে, মামাদেরকে খবর দিছে, মামারা আসছে। তখন আমার নানু বলতেছে কেউ মনে হয় মেরে ফেলছে। তাই এবার আইনি ঝামেলায় গেছে। আমার নানাকে তখন পোস্টমর্টেম করা হয়, যেহেতু লাশটা একটু অন্যভাবে পাওয়া গেছে এই জায়গাতে এভাবে লাশ পাওয়ার কথা না। পরে পোস্টমর্টেম করার পরে, ময়নাতদন্ত হওয়ার পরে ওখানে রিপোর্ট আসছে আমার নানা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার নানা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তা হার্ট অ্যাটাক করে যদি মারা যাবে, এই ডোবায় কীভাবে আসলো? এর কোনো ব্যাখ্যা নাই। এই মহল্লার সবাই জানে যে নানা জিনদেরকে পালে এবং জিনের সঙ্গে নানার উঠা বসা এবং ভালো সম্পর্ক, এবং সর্বোপরি হচ্ছে জিনেরাই সব কিছু করে। যার কারণে এটা নিয়ে আর কোনো কথাবার্তা হলো না, কথাবার্তা এখানে দামাচাপা পড়ে গেছে। এরপরে নানাকে আমরা দাফন কাফন করি বা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুষ্ঠুভাবে হয়। তাই নানা মারা যাওয়ার পরে এবার আমার মা সবসময় আমার নানার জন্য কান্না করতো, প্রত্যেক দিন নানার জন্য কান্না করতো, এবং এই ডোবার কাছে এসে আমার মা কান্না করতো। এনে আস্তে 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 করে তখন আমি বড় হচ্ছিলাম। তো ভাই, আমি যখন আস্তে আস্তে করে বড় হচ্ছে, আমি ছোটোবেলা থেকে ভ্রমণ প্রিয় সে একটা মানুষ। মানে আমার ভ্রমণ করতে বেশ ভালো লাগতো। নতুন কোনো জায়গা, নতুন কোনো বাড়ি, নতুন কোনো ঘর, মানে এক কথায় বলতে গেলে কি, আমি ভ্রমণের জন্য পাগল ছিলাম, সম্পূর্ণ ভ্রমণের জন্য পাগল, ভ্রমণ প্রিয় সে একটা মানুষ। এবং এই ছোটোবেলা থেকে আমি ঘুরতে ঘুরতে পছন্দ করতাম, করতে করতে মোটামুটি অনেকটাই বড় হয়ে যায়। তখন কিন্তু আর কোনো ঘটনা নাই। আমার বয়স তখন প্রায় 19 বৎসরের কাছাকাছি, 19 কি 20 বৎসরের কাছাকাছি। সেই বয়সটা তো হতো কি ভাই, আমি বাইক নিয়ে এখানে সেখানে চলে যেতাম, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় চলে যেতাম। মানে আমি কারো কোনো বাধাই মানতাম না, নিষেধই শুনতাম না, কেউ কোনো কিছু বললে পরোয়াই করতাম না। বাইক ছিল আমার, বাইক নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে যেদিক খুশি সেদিক চলে যেতাম। আমার বাইক আর আমি, আমাদের মাঝেই ছিল কঠিন প্রেম, আমার কোনো প্রেম ভালোবাসা ছিল না। তা এরকম করতে করতে তখন আমি করলাম কি, আমার এর আগে আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা ছিল আমার সাজেক পাহাড়। মানে সাজেক আমি এত পছন্দ করি ভাই, আমি এক একবার সাজেক গেলে আপনার 15 দিন 20 দিন পর্যন্ত থেকে যাই। মানে সাজেক আমাকে এইভাবে টানে। সাজেকের পাহাড়ের উপরে বসি, স্নিগ্ধ বাতাস খাই। এরপরে মানে আই ডোন্ট নো যে কেন সাজেক আমার এতটা ভালো লাগে। তো যাই হোক, এরপরে যখন সাজেকে গেলাম, যাওয়ার পরে এরপরে এর আগেও তো অনেক দিন গেছিলাম। ওই দিন যাওয়ার পরে আমি যে রিসোর্টে উঠেছিলাম, ওই রিসোর্টে মানে যেই কটেজে উঠেছিলাম, ওই কটেজে নতুন একটা চাকমা ছেলে আসছে, মানে রুম বয়ের। তো রাতের বেলায় আবার আমার একটু ঘুম কম হয়, আমি করি কি, বারান্দার মধ্যে বসছি, একা একাই তো বসে আছি, বারান্দার মধ্যে বসে আছি, এমন সময় প্রচুর মশা কামড়াইতেছে। তো রুম বয় যে ছেলেটা আছে ওরা ডাক দিলাম, ডাক দিয়া ওই ছেলেটা ছাকমা, ডাক দিয়া বললাম যে আমার একটা মশার কয়েল দাও। ছেলেটা একটা মশার কয়েল নিয়ে আসছে, আইনা আমার কাছে দিছে পরে আমি ছেলেটারে বললাম যে আজকে কি কোনো গেস্ট আছে আর কোথাও? বলে না ভাই, আপনি একাই আছেন। তুমি কই যাও? বলে ভাইয়া আমার তো কোনো কাজ নেই, না থাকলে এখানে বসো। যেহেতু আমি একা একা বসে আছি, আমার কাছে একটু বোরিং লাগতেছে, বোর্ড লাগতেছে, এই ছেলেটা যদি বসে তার সঙ্গে একটু কথাবার্তা বলবো, এই আর কি। আমি বললাম যে তোমার যদি কাজ না থাকে ভাই, তাহলে এখানে একটু বসো। এরপরে ছেলেটা বসছে, আমি যেভাবে ডাক দিচ্ছি ওভাবেই নর্মালি আসছে, এসে আমার এখানে বসছে। বসার পরে আমি তার সঙ্গে কথাবার্তা বলতেছি। এই কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে প্রসঙ্গটা তখন জিন পরি মাঝে চলে গেছে। তা আমি আবার হতো কি ভাই, যার সঙ্গে একটু পরিচিত হতাম বা কথাবার্তা বলতাম, আমি আমার নানার গল্প তুলে ধরতাম। আমার নানা জিন পালতো, জিন পুষতো এবং নানার সঙ্গে এইগুলো হইতো, আমি সবসময় বলতাম। তা এই ছেলেটাকে আমি যখন বলতেছিলাম, তখন বলে কি, ভাই জানেন আমাদের মহল্লাতে, মানে আমাদের যে পাড়া আছে চাকমা পাড়া, আমাদের ওই চাকমা পাড়াতে পরি দেখা যায়। ছেলেটা বলতেছে, কি বলো তুমি, তোমাদের পাড়া কোন দিকে? তখন এই মিজোরামের দিকে দেখাই দিল। এই মিজোরামের ওইদিকে আমাদের পাড়া, আমাদের ওই পাড়ার মধ্যে পরি থাকে এবং আমরা অনেক দিন ধরে দেখেছি ওখানে পরি আছে। সত্যি বলতেছে? বলে হ্যাঁ। তাই নানার সঙ্গে আমি এতদিন ছিলাম বা থেকেছে, আমি অনেক দিন জিন দেখেছি, এটা সত্যি, কিন্তু কখনো পরি দেখি নাই। আর আমার মনের ভিতরে না ভাই পরি নিয়ে একটা কৌতূহল কাজ করে অলওয়েজ, আমি জানি না কেন এটা, মানে পরির গল্প বা পরি মানে ভিতরে একটা পরি আমার সবসময় কাজ করে। যাই হোক, আমি ছেলেটারে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি কি সত্যি? বলে দাদা আমাদের ঘরের পিছনেই একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে পরি সবসময় বসে থাকে এবং আমরা গেলে ওরা দেখতে পাই। যে এইভাবে পরি খোলামেলাভাবে বসে থাকে, তোমরা যখন যাও তখনই দেখতে পাও, এটা আমার কাছে একটু কেমন জানি সন্দেহ লাগে। ও বলে দাদা যদি বিশ্বাস না করেন আমি আপনাকে নিয়ে যাব।
তা আমি বললাম কালকে আমাকে নিয়ে যেতে পারবা? বলে হ্যাঁ কালকে নিয়ে যাব। এটা বলার পরে ছেলেটা তখন কথাবার্তা বলে চলে গেছে। তো যেহেতু চাকমা ছেলে, ওরা কিন্তু আমি চিনি না, আবার ওরা নতুন আসছে, তো এরা কিন্তু আবার মানুষও খায়, কিছু কিছু চাকমারা আছে এরা মানুষের মাংসও খায়। আর আমি চিন্তা করতেছি যে আমি যে ছেলেটার সঙ্গে যাব, তো কোন বিশ্বাসে যাব? তার সঙ্গে যাব, যারা পরে সে আমারই খেয়ে ফেলে, চাকমারা তো এরকম মানুষ টানুষ খায়, তা আমারও তো খেয়ে ফেলতে পারে। আর যেহেতু মিজোরামের দিকে, আর আপনি তো ভালো করেই জানেন যে সাজেক আর্মিরা হচ্ছে আপনার ব্যারিকেড দিয়ে নিয়ে যায়, আর্মিদের পাহাড়ে আমরা হচ্ছে সাজেকে যাই। তো এই সাজেক থেকে সাজেকের বাইরে কোথাও যাওয়া তো আর্মিদের সম্পূর্ণ কড়াকড়ি নিষেধ। সন্ধ্যার পরে বা আমরা আনসিন কোনো জায়গায় বা একটু রিস্কি কোনো জায়গায় দাঁড়িয়ে থাকলে আর্মিরা বলে যে যান ভিতরে যান বা এখানে দাঁড়িয়ে থাকবে না। তো সেখানে এই ছেলের সঙ্গে ওই দুর্গম পাহাড়ি এলাকায় যাওয়া তো আমার কাছে একটু রিস্কি মনে হচ্ছে। তারপরও রাতেবেলায় চিন্তাভাবনা করে শুয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতেছি ছেলেটার সঙ্গে একটু কথাবার্তা বললেই তো ভাই মানুষের অনেক কিছু বোঝা যায়, অনেকটা কিন্তু কথাবার্তা বলে অনেক কিছু খোলসা হয়। এই ছেলেটার সঙ্গে তখন কথা বলতেছি, কিন্তু কোনোভাবে একে বোঝার কোনো উপায় নেই যে ওকে আদৌ আমাকে নিতে চায়, সত্যিই কি নেবে নাকি অন্য কিছু, বুঝতে পারতেছি না। দুপুরের কাছাকাছি তখন একটা হোটেলে খেতে গেছি পর একটা বাঙালি ভাইয়ের সাথে দেখা। বাঙালি ছেলেটা মনে হয় কাজ করে হোটেলে, মেবি এরকমই হবে। ছেলেটার সঙ্গে কথা বলতে ছেলেটারা ডাক দিয়ে বললাম যে দাদা এমন ঘটনা, একটু কথা আছে, সাইডে আস। ছেলেটা আবার হিন্দু ছিল, ডাইকে বললাম যে আমি যে কটেজে থাকি ওই কটেজের যে নতুন চাকমা ছেলেটা আসছে, ছেলেটা কেমন? বলছে দাদা নতুন আসছে তো, কথাবার্তা তো ভালোই মনে হয়, কেন সমস্যা কি? আমি বললাম এমন ঘটনা, তার এলাকায় নাকি পুরী দেখা যায়, গেলেই নাকি পুরী পাওয়া যায়। তা আমার একটু পুরী দেখার শখ আছে, যার জন্য তার সঙ্গে যেতে চাই। বাঙালি তো এমনি একটু চালাক হয়ে, বুঝতেই পারেন পাহাড়িদের তুলনায়। আমার তখন বলতেছে ভাই আপনি কি বলেন, জিন পরি দেখা কি এত সহজ? পরি কি চাইলেই দেখা যায়? এই ছেলে যে বলতেছে তার পাড়ার সবাই দেখছে, সেও দেখছে পরি তাদের বাড়ির পিছনে বসে থাকে, এটা শুনলেই তো মনে এটা ডাহা মিছা কথা, এটা তো কখনোই সত্য হতে পারে না। পরি এভাবে তার বাড়ির পিছনে কিভাবে বসে থাকবে? না ভাই, এটা আমার কাছে বিশ্বাসও না। আর ছেলে যেহেতু নতুন আসছে, তারা মিজোরামের ওইদিকে থাকে, আবার তারা ইন্ডিয়াতেও যাতায়াত করে, মানে তারা ইন্ডিয়াতেও চলে যায়, ওখান থেকে আবার কোনো বর্ডার নাই, ওই সাইডটাতে কোনো তার কাটারও বেড়া নাই, মানে কোনো বর্ডার নাই, আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন আসতে পারবেন, ওরকম যাতায়াত করে। তা বলে ওরা তো কখন বাংলাদেশে থাকে কখন ইন্ডিয়া থাকে তা তো কোনো ঠিক নেই। আর ছেলেটাও আসছে এখানে নতুন, এখন সে আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে যাচ্ছে, তার বাড়ির পেছনে পরি বসে থাকে। তা সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো না কোনো একটা ঘটকা আছে। আপনি ভাই আমাদের ট্যুরিস্ট, ঘুরতে আসছেন, আপনারাই আমাদের রিজিক দাতা, আমাদেরকে রিজিক দেন, আইসা আমাদেরকে ইয়ে করেন। তো দাদা আমার কাছে মনে হয় যে এভাবে রিস্ক নেওয়াটা আপনার জন্য ঠিক হবে না। তা এই বলার পরে দাদা তখন আমি তার দোকান থেকে চলে গিয়ে রুমে গিয়ে তখন শুয়ে আছি। তা শুইতেছি আর ভাবতেছি আচ্ছা ছেলেটিকে আসলেই আমার ক্ষতি করবে, মানে অনেকক্ষণ ধরে। এবং এখানে যে আরেকটা বিষয় যে বললো জিন পরি দেখা কি এত সহজ, আমার নানার সঙ্গে তো আমি অ্যাভেলেবেল জিন দেখছি, তাহলে জিন দেখার এত কঠিন কি? এইবার ছেলেটার সঙ্গে আমি জানতে সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যার খানিকটা আগে আসরের নামাজটা পড়ছি, আসরের নামাজের পরে আমি ছেলেটাকে ডাক দিছি। ডাক দেওয়ার পরে আমি বললাম যে দাদা তুমি যে বলতেছো আমাকে নিয়ে যাবা, তোমাদের পাড়া কোনটা আমাকে দেখাও তো। বলে দাদা এখান থেকে তো পাড়া দেখা যাবে না। তা কীভাবে যেতে হবে? দাদা এইভাবে যেতে হবে। তা ওখানে যদি আমি যাই, তা এটা তো আর্মিরা তো জানবে না, আর্মিকে না জানিয়ে গেলে দাদা এটা রিস্ক হয়ে যায় না? বলে দাদা রিস্কের কিছু না, আমি তো এখানে চাকরি করি, আমার ডকুমেন্ট দিয়েছি, কাগজপত্র দিয়েছি, সবই তো আমি দিয়েছি, আমি চাকরি করি, দাদা কিচ্ছু হবে না, আপনি এটা নিয়ে ভয়ই পাইয়েন না, আপনি আমার সঙ্গে চলেন এবং আমি আপনাকে খুব সুন্দর করে দেখাতে পারবো। আমি বললাম দেখো দাদা আমার আসলে কিন্তু ভয় লাগতেছে। বলে না দাদা কোনো ভয় নেই, আপনি কোনো ভয় পাইয়েন না। এই তার সঙ্গে কথাবার্তা বলতে এই হোটেলের মধ্যে আরেকটা পুরনো ছেলে আছে, তাও চাকমা, এটা ও বহু বছর ধরে আছে, ওই এতদিন কই জানি গেছিলো খাগড়াছড়ির দিকে, মেবি ওরে আমি পাইছি। আসার পর আমি ডাক দিয়ে বললাম এই দাদা এমন ঘটনা। দাদা বললো ও তো আমাদের এখানে নতুন আসছে, তবে ছেলে হিসাবে খুব ভালো, তাদের পাড়াটা এখান থেকে বেশ দূরে না, কাছাকাছি, তবে আমিও শুনছি তাদের পাড়াটা নাকি পড়েই থাকে, পাড়াটা তো বেশি দূরে না, পাড়া এখান থেকে এখানে, আপনি ওদের পাড়ার যে কারবারি, ওই পাড়া কারবারিও আছে এখানে। আচ্ছা আপনি দাঁড়ান আমি পাড়া কারবারির ডাক দিয়ে আনি। পরের দিন আবার সাজেকে বাজার, তো এখন ওই রাতের বেলায় পাড়া কারবারি বাজারে, মানে ওদের পাড়া কারবারি এই সাজেকে আসছে। তাই ছেলেটা তখন এই যে আমাকে নিয়ে যাবে সে কিন্তু তখন চলে গেছে এখান থেকে, এই পুরনো স্টেপটা তখন গিয়ে ওই পাড়ার যে কারবারি আছে কারবারি দাদাকে নিয়ে আসছে। কারবারি দাদা আসার পর আমি তখন কারবারি দাদারে বললাম যে দাদা এমন ঘটনা।
দাদা বলে আমরাও তো অনেক দিন ধরে দেখেছি, আসলে এই ছেলেটার বাড়ির পিছনে আছে জিনিসটা, আমরা অনেক দিন ধরে দেখেছি, এটা তো এখানেই থাকে। দাদা আমার একটু দেখার ইচ্ছা আছে, আমি গেলে কি কোনো সমস্যা হবে? না না না, কোনো সমস্যা নেই, এই পাড়া তো এখান থেকে বেশ দূরে না, প্রায় কাছাকাছি, আপনি যেতে পারেন, খুবই নিরাপদ। এই দাদার সঙ্গে কথাবার্তা বলে, মানে কারবারির সঙ্গে কথাবার্তা বলে আমি মোটামুটি শিওর হয়ে গেলাম যে না, এখানে আর কোনো রিস্ক নেই, আর কোনো রিস্ক নেই, এবার আমি নির্দ্বিধায় যেতে পারি। বললাম যে দাদা ঠিক আছে, তাহলে চলেন এবার আমরা যাই। এই কথা বলে রাত্র 11টার দিকে তখন রওনা দিলাম। 11টা কি 11:30টার দিকে জায়গা থেকে রওনা দিলাম, কারণ আপনার নর্মালি এর আগ পর্যন্ত আর্মিরা কটেজ থাকে, আর্মিরা দেখাশোনা করে, বা আর্মিরা একটা রিস্ক থেকে যায়। এই জন্য করলাম কি যে আর্মির চোখ ফাঁকি দিয়ে তো যেতে হবে, যার কারণে সময়টাকে একটু নাড়াচাড়া করে বসছি। নাড়াচাড়া করে এই সময়টাতে যাব, এটা আমার কাছে সুইটেবল টাইম। আমি তখন রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে এই ছেলেটা আর আমরা দুজনে, আর কিন্তু কাউকে নিলাম না, পাড়া কারবারি বা হোটেলের মানে পুরনো স্টেপ কাউকে নিয়ে নেই। তো যাওয়ার সময় দেখতেছি অনেকটা দূরে, কারবারি দাদাও বললো কাছাকাছি, সবাই বললো কাছাকাছি, কিন্তু দেখি যে দূরে। অর্ধেক পর্যন্ত গেছি, পর আমার ভয় হয়ে গেছে। আমি বললাম দাদা আমি আর সামনে যাব না, আমি ব্যাক করবো, আমি সাজেক পাহাড়ে চলে যাব। বলে দাদা ওই যে বাধিরা দেখতেছেন ওইটা আমাদের পাড়া। পরে একরকম মরণকে বরণ করা আর কি, মানে রিক্স যা আছে তাই হবে, ভাগ্যে মেনে নিচ্ছে, ধুর এখানে হয়তো মরণ। এটা বললাম যে দাদা চলেন। এই দাদার সঙ্গে তখন, মানে এই ছেলেটার সঙ্গে তখন আমি পাড়াতে তাদের ওখানে গিয়েছে। তো তাদের তো নর্মালি যেসব ঘরগুলো হয়, নিচে হচ্ছে শুকুর পালে, জঙ্গলি যেগুলো সেগুলো পালে, আর উপরে হচ্ছে তারা থাকে। তাই আমারে বললো যে দাদা চলেন উপরে। উপরে বসছি, বসার পরে তার বারান্দা দিয়ে, তার বারান্দা থেকে মোটামুটি একটু দূরে একটা জঙ্গলের মতো জায়গা আছে। জঙ্গলের দিকে আমারে বলতেছে দাদা এখানে কোনো কিছু দেখতে পাচ্ছেন দেখেন তো। আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে সাদা টাইপের কী জানি দেখা যায়, সাদা টাইপের কী জানি দেখা যায় ওখানে বসে আছে, বা নর্মালি এরকমটাই। আমি দাদা এটা কি? বলে দাদা জিনিস এটাই, যে জিনিসের কথা আপনাকে বলেছি জিনিস এটাই। তো দেখিয়া মানে ওখানে তো দূর থেকে চাঁদের আলো থেকে যতটুকু মোটামুটি দেখা যায় ওটুকুই। আমি বললাম দাদা আমি কাছে যেতে চাই। বলে না দাদা কাছে গেলে সমস্যা হবে। আমি বললাম না দাদা কাছে গেলে কি সমস্যা হবে, কাছে গেলে আর কেউ, আমি যেতে চাই। বলে দাদা দেখেন আমি আপনাকে বারবার নিষেধ করতেছি, কাছে গেলে হয়তো আপনাকে মেরেও ফেলতে পারে, আপনি মারাও যেতে পারেন, আপনি কি আদৌ যাওয়াটা ঠিক হবে? আমি বললাম এই পর্যন্ত যেহেতু আসছি, আর আমার নানা আমার একটা কথা বলে দিয়েছে কি জানেন, এটা আমার এখনও মনে আছে যে খারাপ বা দুষ্ট জিন বা পরি তোর কোনো বড় ধরনের ক্ষতি করতে পারবে না, আমি আছি। তোর না আমার বংশের কারোই বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না, আমি আছি। সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না, তোরা যদি কোনো সুযোগ না করে দিস। তারপরে হলো কি, আমি বললাম যে দাদা আমি তাহলে যাই। বলে আপনি যে যাবেন এটা আপনার চিন্তা, আপনার ভাবনা, কিন্তু দাদা আমি এটাতে কোনো রিস্ক না। যদি আপনার কিছু হয়ে যায়, বড় ধরনের কিছু হয়ে যায়, তবে এটার দায়ভার আপনাকেই নিতে হবে দাদা, আমি কিন্তু এটার মধ্যে নাই। আমি বললাম দাদা এত ভয় দেখাইন না তো, আপনি যাবেন? বলে না দাদা আমি তো যাবই না, প্রশ্নই আসে না। আমি ঠিক আছে দাদা আপনার যেতে হবে না, আপনি এখানে থাকেন, আমি তাহলে যাই। এই বলে আমি তখন ওদের ওই যে উপরে যে টংঘরের মতো আর কি, টংঘর থেকে তখন নাইমে আসছে। হাতে একটা ছোট ল্যাম্প ছিল, লাইট ছিল, এই লাইটটা দিয়ে আস্তে 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 করে পিছন থেকে গিয়েছে। দোয়াদুর যতটুকু পড়া দরকার, মানে নানা যতটুকু শিখাই দিছে আর কি, ওদেরকু তো পড়ছে। পরে তার পিছন পর্যন্ত গিয়েছি। এখন পিছনে যাওয়ার পরে দেখলাম যে স্বাভাবিক একটা মেয়ে যেমন দাঁড়ায় থাকে না, এইভাবে দাঁড়িয়ে আছে। একটা স্বাভাবিক মেয়ে যেভাবে দাঁড়িয়ে থাকে সেমভাবে খুবই নর্মালি একটা চাকমাদের যে পোশাক আছে ওই পোশাক পরে দাঁড়িয়ে আছে। তা আমি পিছন থেকে তারা সালাম দিছি। সালাম দেওয়ার পরে নর্মালি কিন্তু সেই অজপাড়া গায়ের যারা আছে, মানে ওই দুর্গম পাহাড়ি যারা আছে, এরা কিন্তু বাংলা ভাষাভাষীটার সঙ্গে খুব বেশি একটা পরিচিত না। যারা সাজেক পাহাড়ে আসে বা আমাদের মতো ট্যুরিস্টদের সঙ্গে কথাবার্তা বলে, এখানে চাকরি বাকরি করে হোটেলে বা রিসোর্টে বা কটেজে, এরা মোটামুটি একটু একটু বাংলা জানে, কিন্তু ওই পাহাড়ি যারা ওরা কিন্তু আসলে ওভাবে বাংলাটা জানে না। সালাম দেওয়ার পরেই সে একটা আমার দিকে তাকে একটা হাসি দিচ্ছে, হাসি দিয়ে বলে আমাকে সালাম কেন দিলেন, আমি তো মুসলিম না। সে যে কথা বলে তার কথাগুলো নাকে বাজিয়ে বাজিয়ে কথা বলে। তা আমি বললাম আপনি কোন ধর্মের মানুষ সেটা তো আমি জানি না, আমি আমার ধর্ম মোতাবেক আপনাকে সালাম দিলাম। পরে বলে আবারও তো ভুল বললেন। আমি যে কী ভুল বললাম? বলে আমি তো মানুষ না। আমি বললাম আপনি কি? বলে আমি মানুষ না, আমি একজন জিনের মেয়ে। তা আপনার নাম কি? পরে বলে আমার নাম হাদিবা। তাই আমি বললাম আপনি কোন ধর্মের? তখন বলে এত কিছু জানতে হবে কেন, আপনি কোত্থেকে আসছেন? আমি কোত্থেকে আসছি আপনি তো জানেনই।
তখন দাপ করে আমাকে বলতেছে, ওই ছেলেটা আপনাকে আনছে না? ছেলের নাম বলেছে। আমি বললাম জি, ওই আমাকে আনছে। বলে ওকে তো আমি বারবার মানা করছি বাইরের মানুষদেরকে আমার এই আস্তানা না দেখানোর জন্য, আমার এই আস্তানায় না আসার জন্য, এরপরেও কেন মানুষ নিয়ে আসে? তবে দাদা, আপনি মানুষ হিসেবে খুব ভালো। আমি আপনার নানাভাইকে চিনতাম। আপনার নানাভাই বেশ ভালো মানুষ। আপনার নানাভাই যদিও মুসলিম ছিল, কিন্তু তিনি সব ধর্মের জিনদের প্রতি তার এক অন্যরকম টান ভালোবাসা ছিল। প্রত্যেকটা ধর্মের জিনেরাই কোনো বিপদে পড়লে আপনার নানার কাছে যাইতো। আপনার নানা যতটুকু পারে সাহায্য করতেন। আপনার নানা বেশ ভালো মানুষ। তো আমি আপনার কোনো ক্ষতি করব না, তা আপনি চলে যান। পরে আমি বললাম, জি দিদি, আমি তো যাবো না, আমার আপনাকে ভালো লেগে গেছে। এমনি বলছে, আমার আপনাকে ভালো লেগে গেছে। পরে বলে এইভাবে বলতেছে, ওই তখন হাসি দিয়ে ফেলে। আমি যখন বলে হাসি দিয়ে ফেলে যে আমাকে কেন ভালো লাগে। আমি যে দিদি, আপনি যে সুন্দর করে কথা বলেন আর এত সুন্দর বাংলা কথা বলতে পারেন, দেখতে কিন্তু অমায়িক সুন্দর। এত সুন্দর করে বাংলা কথা বলেন দিদি, আপনার সঙ্গে কথা বলে না যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয় যে আমি আপনার প্রেমে পড়ে গেছি দিদি, আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমি তো আপনাকে ছেড়ে যেতে পারবো না, আপনাকে ঢাকায় নিয়ে যাব। পরে হাসতে হাসতে বলতেছে, ঢাকায় চাইলে আমি 1 সেকেন্ডে যেতে পারি, আমাকে আপনি নিতে হবে না। যে দিদি, আমার সঙ্গে চলেন না। পরে বলে যে না, আমি যাব না, আপনি চলে যান। তারপরে হলো কি, সে কথা বলতে বলতে সামনে একটা আপনার গাছ, মানে মনে হয় অনেক পুরনো একটা গাছ বা এই টাইপের কিছু, গাছের মধ্যে গিয়ে বসছে। ওই ছেলে কই আছে না আছে আর আমি এগুলো কিন্তু কিছু জানি না। আমি তখন দিদির সঙ্গে গিয়ে আমিও গাছের মধ্যে বসলাম। বসার পরে আমি তার দিকে বারবার তাকাইতেছি, সে আমার দিকে তাকে, আমি তার দিকে তাকে হাসতেছে। পরে আমারে বলে যে আপনারা খুব ভালো মানুষ, এবং আমার অতীতে অনেক ঘটনা আছে না যেগুলো খুবই সিক্রেট, খুবই পার্সোনাল, লাইক এটাই শুধুমাত্র আমি জানি, কারোর সঙ্গে শেয়ার করিনি। এই টাইপের কিছু কথা সে আমাকে বলতেছে যেগুলো একদমই সিক্রেট, একদমই গোপনীয়। আমাকে বলতেছে যে আপনি তো এটা করছেন, আপনি তো ওইটা করছেন, এইটা ওইটা আমাকে বলতেছে। তো যখনই আমাকে কথাগুলো বলতেছে, বাট আমি খুবই লজ্জা পাচ্ছি যে এটা তো আমার পার্সোনাল বিষয়, গোপনীয় বিষয়, এটা তো সে জানার কথা না। অ্যান্ড সে বলতেছে, আমি তখন মুসকে মুসকে হাসতেছি আর বলে, এগুলো তুমি কেমনে জানো দিদি, কেমনে জানেন? তা বলে আমি অনেক কিছু জানি। এই করে কথাবার্তা বলতে বলতে একটা টাইম হয়েছে, পরে আমার বলে যে এইভাবে নাম ধরে, সে কিন্তু আমার নামও জিজ্ঞেস করে না এভাবে। আমার বলে, আবির আপনি চলে যান। না, তুমি বলছিল এই সময় যে আবির তুমি চলে যাও, পরে এসো, আমার দাদা আসছে, আমি দাদার সঙ্গে কথা বলবো। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় দাদা? বলি যে আমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি থাকাতে কথা বলবে না, তুমি চলে যাও। আমি তখন ফিরে চলে আসছি। আইসা হোটেল বয়ের কাছে আইসা বললাম, কিরে তুই তো বেটা আমাকে কী জিনিস দেখাইলি? দিদি তো আমার সঙ্গে কথা বলছে। বলে তোমার সঙ্গে কথা বলছে? দিদি তো কারোর সঙ্গে কথা বলে না। আমি বললাম, আরে বেটা, দিদি আমার সঙ্গে কথা বলছে, অনেকক্ষণ আমার সঙ্গে কথা বলছে। পরে বলে যে আরে বাবা, তাহলে তুমি অনেক ভাগ্যবান। বলে আমি বললাম যে তাইলে চলে যাই। বলে দাদা, আজকে রাতটা আমাদের এখানে থেকে গেলে হয় না? আমি বললাম, আরে না, আমি থাকবো না, চল আমার সঙ্গে চল। এর কিছু টাকা টুকা দিয়ে পরে আমি এখান থেকে আবারও ব্যাক করে সাজেকে চলে আসি। তখন প্রায় আপনার মানে লাস্ট নাইট বলা চলে। তো লাস্ট নাইটে তখন আইসা হোটেলে এসে ঘুমাইলাম, মানে কটেজে ঘুমাইলাম। ঘুমায়া আমি এই দিদির এমন প্রেমে পড়ছি, আমি এই ছেলের, কারণ আমার কাছে তখন পর্যাপ্ত টাকা ছিল, টাকার কোনো অভাব নাই। আমার ওই যে আমার ভাইয়েরা সবাই ইনকাম করে, বোনেরা ইনকাম করে, আবার আমাদের নিজেদের বাড়ি ছিল, সেটা ভাড়া পাচ্ছি। মোটামুটি তখন আমার কাছে হিউজ পরিমাণ টাকা। আমি তখন বলতেছিলাম যে আমি তখন এই ছেলেকে প্রচুর টাকা দিচ্ছি, এই সাকমা ছেলেটাকে প্রচুর টাকা দিচ্ছি, এবং ওরে আমি তখন বারবার বলেছি আমাকে নিয়ে চল, আমার নিয়ে আছে। তা প্রত্যেক রাতেও তখন আমাকে নিয়ে যায়, রাত্র 11টা 12টা অলমোস্ট 1টার দিকেও সে আমাকে নিয়ে যাইতো। এই টাইমে তখন আমি তার সঙ্গে যাইতাম, গেলে পরে ওখানে বসতাম, বসে ওই কথা বলতো, আমি বলতাম। এই দুজনের মাঝে তখন একটা অন্যরকম প্রেমে জমে যায়, এটা আসলে প্রেমই বলা চলে। এবং ভাই, আমি যেটা আপনাকে বলবো, সে যে একটা পরী, এটা আপনি বিশ্বাসই করবেন না। মানে আমাকে যদি কেউ সাপ গলায় দিয়ে বলে যে এটা একটা পরী তোর সঙ্গে বসে কথা বলছে, আমি এটাকে বিশ্বাস করবো না। কারণ সে যে আমার সঙ্গে কথা বলে, মানে কথাবার্তার মাঝে কি একটা হাসি, একটা আনন্দ, একটা উল্লাস, মানে একটা অন্যরকম একটা ভাব, মানে অন্যরকম একটা মানে পরিস্থিতি। তো আমার কাছে এটা আসলে বেশ ভালোই লেগেছে। তা আমি তখন এই প্রতিটা রাত কোনো কিছুই মিস করি না। এবং গেলে হয় কি, সে আমাকে খাবারও দিত। প্রথম দিকে তো নর্মালি যাইতাম বা হয়তো, একটা পর্যায়ে সে আমাকে খাবার দেয়। আমি যখন যাইয়া বসতাম, বসলে পরে সে আমাকে কিছু অ্যারাবিক খাবার দিত, যেগুলো আসলে নর্মালি এই দুর্গম পাহাড়ে পাওয়ার কথা না। মোস্টলি আমি আপনাকে যদি বলি যে ওটের মাংস, সে আমাকে ওটের মাংস দিত, কিন্তু গরুর মাংস কখনো দেয় না, যেটা সত্যি কথা। আমি গরুর মাংস চাইলে সে রাগ করতো, সে গরুর মাংসটা পছন্দ করতো না, মানে গরু জবাইটাই তার পছন্দ ছিল না। তাই করতে গিয়ে ওটের মাংস দিত, তারপরে দুম্বার মাংস দিত, এরকম আরও বিভিন্ন ধরনের প্রাণীদের মাংস দিত। তা
তা আমি এগুলো খাইতাম এবং মনে হতো কি যখন খাবারটা খাইতাম না, যেটা এইমাত্র রান্না করে দিয়েছে। এইভাবে একদিন নয় 2 দিন নয়, দীর্ঘ প্রায় এক মানে আমার কাছে যেটা মনে হয় যে 15-16 দিনের মতো আমি সেখানে কন্টিনিউয়াসলি গেছি আসছি ওই কটেজে তখন পড়ে আসি। 15-16 দিন পরে একদিন হইল কি, সকালবেলা ওখানে বাজার বসে আর কি, সকালবেলা আমি ঘুম থেকে উঠা এই রাতে কিন্তু আমি তার সঙ্গে দেখা করতে যাইনি, মানে লাস্ট নাইটে আমি তার সঙ্গে দেখা করতে যাইনি। তা আমি সকালবেলা উঠে যখন কটেজের দিকে বেরোলাম, হঠাৎ করে দেখি কি এই পরীটা মানে হাদিবা এখানে দাঁড়ায় আছে, মানে আমার কটেজের সামনে, তখন দিনের বেলায় একেবারে চারদিকে আলো ফুটে আছে, নর্মালি অনেকটা সকাল। তার দিকে তো আমি মানে ভয় পেয়ে পিছনের দিকে দৌড় দিয়ে আবার কটেজে ঢুকে গেছে। কটেজে ঢুকে চিন্তা করতে সময়টাকে তো যে হোটেল ওয়াটা ছিল আর কি, যে আমাকে নিয়ে যাইতো মূলত, সে এখন এখানে নাই, তাকে দেখতে পাচ্ছি না, তাকেও দেখতে পাচ্ছি না, এই আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তখন একটা মানে কী বলে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলাম, কিরে আমি এখন কী করবো। এ আমার সামনে দাঁড়িয়ে আছে, আবার এদিক দিয়ে এরকম, মানে তখন আমি একটা কনফিউশনের ভিতরে পড়ে গেলাম যে আমি এখন কী করব। এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরেই আমি তখন করলাম কি, আবারও বের হচ্ছে, আবার দাঁড়ায় আছে, মানে নর্মালি সে দাঁড়ায় আছে। তো দাঁড়ায় আসার পরে আমি বললাম যে আরে দিনের বেলায় সবাই তার আশেপাশে হাঁটতেছে, সেখানে দাঁড়ায় আছে, এ তো নর্মাল একটা মেয়ে। আর আবার একটা হতো কি যে অনেক সময় হয় কি যে ওই পরীটাকে আমিই দেখতে পাই, সে আমাকে দেখতে পায়, তাকে আবার অন্য কেউ দেখতে পাবে না। এই করতে করতে হঠাৎ করে আমি তার থেকে মোটামুটি বেশি দূরে না, খানিকটা দূরে একটা চাকমা ছেলে দেখলাম তার সঙ্গে কথা বলছে। চাকমা ছেলেটা তার সঙ্গে কথা বলছে, যখন কথা বলছে আমি তখন বুঝলাম যে না, এখানে তো আসলে কোনো একটা ঝামেলা আছে। তো নর্মালি যে চাকমা আরেকটা ছেলে যেহেতু কথা বলছে, আমি তাহলে চাই। আমি তখন আস্তে আস্তে কাছে গেলাম, কাছে যাওয়ার পরে দিদির মতো করে সম্মান জানালাম। জানার পরে সে আমার দিকে তাকাচ্ছে না, মানে আমার দিকে সেভাবে তাকাচ্ছে না। না তাকানোর পরে আমি, দিদি ভালো আছেন, এভাবে কথাও বলেন আমার সঙ্গে, খুবই সুন্দর, মানে সৌন্দর্যের কোনো শেষ নাই, খুবই সুন্দর। পরে আমি, দিদি ভালো আছেন, পরে বলে এভাবে বলতেছে আপনি কি, আমারে বলে। আমি বললাম দিদি আমার নাম আবির, আপনি হাদিবা না, হাদিবা না। পরে বলে না আমি হাদিবা না। আপনি কি? আমি মিশকো। আপনি মিশকো? বলে হ্যাঁ আমি তো মিশকো। আমি বললাম তাহলে হাদিবাকে? বলে আপনার হাদিবাকে কীভাবে চিনেন? আমি বললাম আরে আশ্চর্য, আমি হাদিবাকে তো চিনি, আর হাদিবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে। দিদি আপনি কি বলতেছেন, মানে আপনিই তো হাদিবা, আমি তো আপনার সঙ্গে এই গতকালকে আগের রাতেও তো আমি আপনার সঙ্গে অমুক জায়গায় কথা বলছি। কথাবার্তা বলার মাঝেই ছেলেটা, মানে যে আমাকে নিয়ে যাইতো আনতো আসতো, ছেলেটা হঠাৎ করে দেখলাম যে একটা হোটেল থেকে বের হয়েছে। আমি যাই ছেলেটারে ধরছি, ধরার পর আমি বললাম এই বেটা, তুই যে বললি এটা পড়িয়ে যে এখানে দাঁড়ায় আছে। পরে বলে দাদা আপনি শান্ত হন, এখানে আর যাইয়েন না। তখন আমার কাছে মনে হয় আমার সঙ্গে চিটিং করলো, এটা কিসের পরি যে আমার সামনে দাঁড়ায় আছে, আমার সঙ্গে কথা বলে কেমন পরি হইলো। পরে আমি বললাম এটা তুমি কি আমার সঙ্গে চিটিং করলো, আমাকে 15-16 দিন ধরে ওখানে নিয়ে গেলাম, মিয়া একটা চাকমামির সঙ্গে কথা বলাই দিলা, আর তুমি আমার বলতেছো পড়ি। পরে বলে দাদা আপনি শান্ত হন, আমি আপনাকে সব বুঝিয়ে বলতেছি, ওনার কাছে আর যাইন না, ওনার কাছে বেশি গেলে সমস্যা হবে, চাকমা ছেলেরা দেখলে ঝামেলা করবে, কারণ মেয়েটা খুব সুন্দর ছিল। তাই এই কথা বলিস, আমাকে হোটেল রুমে টান দিয়ে নিয়ে গেছে। আমার মাথায় তো তখন ভাই পুরো রক্ত জমে গেছে, কিরে তুই আমাকে এটা কী দেখাইলি, আমি দেখতে আসলাম পরি, তা তুই আমার চাকমা মেয়ে দেখাই দিলি। হোটেল রুমে যাওয়ার পরে আমি বললাম যে তুই আমার কাছে সত্যি করে বলতো ঘটনাটা কি। বলে দাদা আপনি কি তার সঙ্গে কথা বলছিলেন? আমি বললাম হ্যাঁ বললাম তো। বলে সে তার নাম কি বলছিল? আমি যে তার নাম বলছে হচ্ছে মিশকো। তা বলে সে বলছে তার নাম মিশকো? আমি বললাম হ্যাঁ নাম বলছে মিশকো। বলে সে যদি তার নাম বলে মিশকো, তাহলে তো আপনি যার সঙ্গে কথা বলছেন তার নাম কি ছিল? তার নাম ছিল হাদিবা। তো হাদিবা যদি হয়ে থাকে, এটা তো মিশকো, দুইটা তো দুই নাম। আমি বললাম তো হ্যাঁ দুইটা তো দুই নাম, তাই তো আমি ভয় পাই গেছি বা ঘটনাকে। পরে দাদা শোনেন, আপনি যাকে দেখেছিলেন, যার সঙ্গে কথা বলেছিলেন, এই মেয়েটার নাম মিশকু, একটু আগে আপনি যার সঙ্গে কথা বলছেন এটাই সেই। তা আমি বললাম তাহলে সে আমাকে এখন চিনলো না কেন? বলে চিনলো না এই কারণে, তার মাঝে স্পেশালি কিছু মোমেন্ট আছে, কিছু সময় আছে, ওই সময়টাতে তার মাঝে ওই পরীটা ভর করে। ওই পরীটার নাম হচ্ছে হাদিবা, ওই পরীটা ভর করে, এবং পরীটা যখন তার উপরে ভর করে তখন সেই ঘর থেকে ওই জায়গাটা গিয়ে দাঁড়িয়ে থাকে। পরীটা সরাসরি তার শরীর নিয়ে আসে না, এই রিঙ্কুর শরীরটাই পরীটা, মিশকুর শরীরটাই পরীটা ব্যবহার করে, এবং ব্যবহার করে পরীটা ওই জায়গার মধ্যে থাকে। না আমি তো তখন বললাম তার মানে কি, আমি এতদিন যার সঙ্গে কথা বলছি এইটা কি তাহলে এই মিশকু মেয়েটা ছিল? বলে হ্যাঁ। আমার ভিতর তখন ঢুকছে আরেকদিন কি, তাহলে তো আমি তার সঙ্গে আবার দেখা করব।
আমি আজকে রাত্রে আবার যাব। তাহলে মিশকুকে আর হাদিবাকে, তাই তো আমার এটা বিষয়টা বুঝতে হবে। তো আস্তে আস্তে করে মানে দিনটা পার করে দিলাম। রাতের বেলায় গতকাল রাতে তো আর গেলাম না, তা আজকে আমি রওনা দিয়েছি। আমি আর এই ছেলেটা, চাকমা ছেলেটা, দুজনের রওনা দিয়েছি। দেওয়ার পরে আজকে তো আমার মনে অনেক প্রশ্ন। এবার আমি ওখানে গেছি, যাওয়ার পরে একই মেয়ে, একই পোশাক, আমার সঙ্গে কি সুন্দর করে, এই তুমি আসছো, কেমন আছো, ভালো আছো, বসো। আমি বললাম আচ্ছা বসছি। এই তোমার নাম কি? বলে আমার নাম হাদিবা। তোমার নাম হাদিবা, তাহলে মিশকুকে? বলে মিশকু তো আমার বান্ধবী। তো মিশকু তোমার বান্ধবী, আমি তো জানি তোমার নামে মিশকু। বলে হ্যাঁ, আমি আমার বান্ধবীর শরীরটা ব্যবহার করি, আমি নিজের শরীরটা নিয়ে আসি না। তাই আমি বললাম কেন তুমি নিজের শরীর ব্যবহার করো না? বলে না, নর্মালি আমি আমার নিজের শরীরটা ব্যবহার করি না, আমি তার শরীরটাই ব্যবহার করি। এবং তার সঙ্গে আমার সকালে দেখা হলো, সে তো আমার সঙ্গে এগুলো করছে। বলে হ্যাঁ, সে তোমার সঙ্গে এগুলো করছে আর করবে না, আমি তাকে বলে দিব। আমি তাকে আজকে বলে দিব, এখনই বলে দিব, সে আর তোমার সঙ্গে এগুলো করবে না, এবার দেখলে সে তোমাকে চিনতে পারবে। আর আমি যখন তার ভিতরে আসি তখন সে সেন্সলেস থাকে, মানে অজ্ঞান থাকে, তার জ্ঞান শক্তি থাকে না, এই জন্য হয়তো সে অনেক কিছুই দেখে না। তা আমি তাকে এটা বলে দিব যে তোমাকে যাতে সম্মান করে। মানে ভিতরে তখন যেন একটা কী জানি ঢুকে গেছে, কিন্তু এরপরও ভালো লাগতো। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন আমি আবারও পুনরায় যেতে শুরু করি। এভাবে যাইতে একটা পর্যায়ে আমি এই চাকমা পরিটার প্রতি, মানে চাকমা মেয়ে বলি তখন, এই চাকমা মেয়ে রিঙ্কুর প্রতি, মিশকুর প্রতি আমি অন্যরকম এক দুর্বলতা আমার ভিতরে শুরু করে। সেখান থেকে আমি পরিটারে বললাম যে, মিশকুরে বললাম যে মিশকু, মানে হাদিবা যখন হাদিবা যখন তার সঙ্গে ছিল তখন আমি বলছি, হাদিবা আমি তোমাকে ঢাকায় নিয়ে যেতে চাই, তুমি আমার সঙ্গে যাবা? ও বলে না, আমি পাহাড় ছেড়ে কোথাও যাব না। তখনই তার সঙ্গে আমার একটা মানে রোমাঞ্চ করে, ভালোবাসা এই টাইপের কিছু হয়ে যায়। পরে আমি বললাম যে তুমি যদি আমার সঙ্গে যাও আমি বেশ খুশি হব। আমি তো আর বেশি দিন এখানে থাকতে পারবো না, তো অনেক লম্বা সময় ধরে আসছি, এবার আমি খুব রিসেন্ট এখান থেকে চলে যাব, তুমি আমার সঙ্গে চলো, এবং তুমি যদি আমার সঙ্গে যাও আমি বেশ খুশি হব। ও বলে যে না, আমি তো কারোর সঙ্গে যাই না। আর আরেকটা কথা বলি, আসলে আমি জানি না তুমি বিশ্বাস করবা কি না, তোমাকে আমার বেশ ভালো লেগেছে। তুমি মানুষ হিসাবে অত্যন্ত ভালো এবং খুবই সুন্দর এবং অনেক গুছিয়ে তুমি কথা বলো, এবং তোমাকে আমার বেশ ভালো লেগেছে। তেমন তাহলে তুমি আমার সঙ্গে চলো না প্লিজ, আমার বাসাটা দেখে আসবা, আমার বাসায় থাকবা। তখনও আমাকে বলে যে আমি তো চাকমা, তুমি ওই কীভাবে নিয়ে যাবা? তুমি তো চাইলেই তোমার রূপ পরিবর্তন করতে পারো। ও বলে না, আমি আমার এই বান্ধবী মিশকু রূপ নিয়ে যাব। আমি যদি মিশকু রূপ নিয়ে যাই তা তুমি আমাকে ঘরে ঢুকতে দিবা? আমি বললাম কেন দিব না, অবশ্যই দিব। তুমি যদি ঘরে ঢুকতে চাও তাহলে আমি তোকে ঘরে ঢুকাবো না কেন, অবশ্যই ঢুকাবো। ও বলে ঠিক আছে, তাহলে তুমি যদি আমাকে ঘরে ঢুকাইতে পারো আমি তাহলে তোমার সঙ্গে ঢাকায় যাব। তবে মিশকু যাবে, আমিও যাব। আমি যখন মিশকুর শরীর থেকে চলে যাব তখন কিন্তু মিশকু তোমাকে চিনতে পারবে, তোমার সঙ্গে কথা বলবে। তাহলে কখন যাবা? বলে তখন আমাকে একটা টাইম দিল যে অমুক দিন যাব। তো আমি যে অমুক দিন যাব, আমি এইভাবে যাব। সে আমাকে সব প্রসেসগুলো সব কিছু বলে দিয়েছে। বলে দেওয়ার পরে আমি তখন আসছি, ছেলেটার সঙ্গে কথা বলছি, ওই টাইমটার জন্য অপেক্ষা করতেছি যে টাইমটা কবে আসবে, সে আমার সঙ্গে কবে যাবে। এই করতে করতে সময়টা মানে সুখের মুহূর্তটা তখন চলে আসছে, সে আমার সঙ্গে রওনা দিছে। তা রওনা দেওয়ার পরে আমি তখন তার সঙ্গে সাজেক থেকে বেরিয়ে খাগড়াছড়ি শহরে আসছে, মানে মিশকুর সঙ্গে আর কি। খাগড়াছড়ি শহরে আবার তার মাঝে মাঝে হাদিবা চলে আসে। আমি মাঝে মাঝে বলি যে তুমি কে? ও আমার পাশে বসে আছে নর্মালি। তারপরে জিজ্ঞেস করি তুমি কে? বলে আমি মিশকু। আবার মাঝে মাঝে তুমি কে? বলে আমি হাদিবা। মানে নামও একটু পরপর চেঞ্জ করে ফেলে। তাই তখন আমি তাকে নিয়ে রওনা দিচ্ছি আমার বাসায়। আমার বাসায় কি জানেন, আমার বাসায় আমার এমন একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস আছে, আমি যদি বাসায় নর্মালি আমার মানে কাউকে নিয়ে যাই, আমার পরিবার খুবই মানে ফ্রি মাইন্ড, মানে আমার পরিবার কোনো কিছু মাইন্ড করে না, খুবই ব্রড মাইন্ডের মানুষ। আমি কাউকে নিয়ে গেলেও তারা এটাতে খুব একটা সন্দেহ করবে না। তো তার সঙ্গে যখন যাচ্ছিলাম, বাইকে করে যাচ্ছি, এই বাইকের পিছনে বসে আছে আর বলতেছে আমাকে যে তুমি খুব মানে জোরে জোরে বাইক চালাইতে পারো। তো আমি যখন বাইকটা আপনার এই কি বলে চট্টগ্রাম থেকে পার হয়ে গেছে, তখন সে আমাকে বলো আচ্ছা তুমি বাইকটা অফ করে দাও তো। এটা আমার জীবনের এক কঠিন অভিজ্ঞতা। এমন যে বাইক বন্ধ করে দিব? বলে হ্যাঁ বন্ধ করে দাও। বন্ধ করে দিব? বলে বন্ধ করে দাও। আমি তখন বাইকটা বন্ধ করে দিছি, একদম পুরো স্টার্টিংয়ে মানে চাবিটা বন্ধ করে দিছি। আর অন্য যে আপনি বিশ্বাস করবেন কি না, আমার বাইকটা অটোমেটিক্যালি চলতেছে, কোনো তেল নাই, কোনো গ্যাস নাই, কোনো স্টার্ট নাই, কিচ্ছু নাই, বাইক চলতেছে। আমি অবাক। আমাকে বলে তুমি ব্রেক দাও তো। আমি ব্রেক দিচ্ছি তো আমার বাইক থামতেছে না। ও বলে এখন তো তুমি অ্যাক্সিডেন্ট করবা, তোমাকে মেরে ফেলবো, এই যে সামনে বাসটার সঙ্গে তোমাকে ধাক্কা দিব। আমি কিন্তু সিরিয়াসলি ওই সময় ভয় পাইছি, ওই কারণ জিন পরিদের তো আসলে মানে বলে লাভ নেই, বা হুটহাট করে কী করে বস। আমি সিরিয়াসলি তখন ভয় পাইছিলাম যে আসলেই আমাকে কোনো বাসের বা ট্রাকের সামনে আমাকে ফেলে দেয় কিনা। কী বলতেছো তুমি এগুলা?
আমাকে বলল হ্যাঁ আমি বাইক পায়ে ব্রেক করি, হাতে ব্রেক করি, বাইক আউট অফ কন্ট্রোল, মানে বাইক আমার কন্ট্রোলেই নেই, আমি এবং গাছে মানে বাসের নিচে আমি চলে যাচ্ছি, এমন একটা অবস্থা। তারপরে ও অটোমেটিক্যালি বলতেছে বাইক তোমার কন্ট্রোলে চলে আসছে, এবার দেখো, এবার ব্রেক করতেছি, সব কিছু হইতেছে। এইভাবে ঘুরতেছি খাইতেছি, এভাবে তার সঙ্গে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে আমি ঢাকা গিয়ে পৌঁছাই এই বাইক জার্নিংয়ের মাধ্যমে। ঢাকায় যাওয়ার পরে আমাকে বাসায় নিতেছে, ও আমাকে বলে তুমি ওকে বাসায় নিচ্ছ, সবাই কিন্তু তোমাকে বকা দিবে, কেউ বকা দেবে না। আমার মা আমার সঙ্গে বেশ ভালো, মানে খুবই ফ্রি। বাসায় যাওয়ার পরে মারে বললাম যে মা তোমার জন্য বউ নিয়ে আসছি, তবে এটা কোনো বাঙালি বউ না, এটা পাহাড়ি বউ। আমার মা হাসি দিছে, ও ভিতরে ঢুকছে, আমার আম্মা কথাবার্তা বলছে খুব, মানে খুবই নর্মালি সুন্দর করে কথাবার্তা বলে। এই করে বাসায় থাকতেছে, সবার সঙ্গে মিশতেছে, মানে ঘুরে ফেরা করতেছে। সাকমা মেয়ে নিয়ে আসছে। আমার মা আমাকে বলছিল যে সাকমা যে তুই নিয়ে আসলি, এটা তো আসলে পাহাড়ি মানুষ, এখানে আসছে কোন ঝামেলা হয় এসে, আমি কোনো কিছু বলি না। তো এইভাবে তখন কিন্তু আপনাকে একটা কথা, ইম্পর্টেন্ট কথা আমি বলতেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমার নানা ভাই মারা যাওয়ার পরে কিন্তু আমরা আমাদের নানার বিল্ডিংয়ে থাকতাম। নানা ভাই মারা যাওয়ার পর আমরা বিল্ডিংটা রিপেয়ারিং করি, এটাকে আমরা ঠিকঠাক করি, আগের যে সমস্যাগুলো ছিল সমাধান করি। আমাদের বাসার পিছনে যে ডোবার মধ্যে আমার নানাকে পাওয়া গেছিলো, ওই ডোবাটা তখনও আছে, কিন্তু ডোবাটা এতটা বড় নাই। আগে যে ডোবাটা বেশ বড় ছিল, এখন বড় না, অনেকটা ছোটো হয়ে গেছে, কিন্তু এই ডোবাটা এখনও আছে। তো হাদিবা যখন আমাদের বাসায় থাকতো, বাসায় থাকা অবস্থায় আমি দেখতাম কি ও মাঝে মাঝে বাসার ছাদে গিয়ে, মানে আমার নানার বাসাটা তখনও কিন্তু আমার নানার বিল্ডিংটা দোতলায়, আমরা ওটা কোনো কিছু করি নাই, মানে কোনো কিছু করি নাই বলতে ওটা উপরে উঠে নেয়, কিন্তু ওই যে আপনার রং দেওয়া বা বাকি কিছু টুকিটাকি কাজ আছে, এই কাজগুলো করছে। তারপরে হইল কি, আমি বলতেছে আমাকে যে, মানে আমি তারে বলতেছিলাম যে সরি, ও তখন বাসার ছাদে উঠে এই বারবারই ডোবাটার দিকে তাকায় থাকে, মানে ডোবাটা তো বেশ ছোটো বা এই টাইপের, ও ডোবাটার দিকে ও তাকায় থাকে। তা ডোবার দিকে তাকায় থাকে, আমি বারোকে চাই বলি। একদিন বললাম যে হাদিবা, ও কিন্তু তখন বেশিরভাগে হাদিবা থাকে, মানে রিঙ্কু মিশকু কিন্তু থাকেই না, মানে মিশকু কিন্তু থাকে না, টোটালি হচ্ছে হাদিবা। তা বললাম যে হাদিবা, তুমি যে এখানে ছাদে উঠে এটার দিকে তাকায় থাকো, তুমি কি দেখো? ও বলে আমার বংশের অনেক মানুষ এখানে বন্দি আছে। একদিন আমাকে এই কথাটা বলছে যে আমার বংশের অনেক মানুষ এখানে বন্দি আছে। তার কথাটা শুনে আমার তখন শরীরটা একটা কাঁপ দিয়ে দিছে। কি বলো তুমি, তোমার বংশের অনেক মানুষ এখানে বন্দি আছে? বলে হ্যাঁ, আমার বংশের অনেক মানুষরাই এই জায়গার মধ্যে বন্দি আছে। আমি তখন বললাম যে সিরিয়াসলি? বলে হ্যাঁ, সত্যি বলতেছে। এই করে তার সঙ্গে কথাবার্তা, তখন আমার ভিতরে একটা মানে বাসনা জেগে বসছে। বাসনা বলতে কি, যে পরীদের তো নিজেদের একটা শরীর থাকে, আমি এতদিন পর্যন্ত তাকে দেখতেছি সম্পূর্ণ মিশকুশ শরীরে, তার শরীর তো আমি দেখতেছি না। তখন তারে বললাম যে হাদিবা, আমার একটা ড্রিমকে তুমি পূরণ করবে, একটা স্বপ্ন পূরণ করে দিবা? ও বলে হ্যাঁ দিব, বলো। আমি বললাম আমি তোমার রূপে তোমাকে দেখতে চাই, তোমার যে অরিজিনাল একটা রূপ আছে, আমি সেই রূপটাতে তোমাকে দেখতে চাই, আমি মিশকু রূপে তোমাকে দেখতে চাই না। ও তখন বলে আমার অরিজিনাল রূপ দেখলে তুমি সহ্য করতে পারবা না। আমি বললাম আমি কেন পারবো না? ও বলে আমার অরিজিনাল রূপ কোনো নর্মাল রূপ না। আমি বললাম দেখো, যে রূপে হোক না কেন, আমি আমার অরিজিনাল রূপে তোমাকে দেখতে চাই। তো ও তখন করছে কি, জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য এই মিশকু এখানে দাঁড়াইছিল, মিশকুর পাশেও দাঁড়াইছে। তা আমি যা দেখেছি আমার চোখে, এইটা আমি আপনাকে নর্মালি ব্যাখ্যা করে বুঝাতে পারবো না, মানে আমি আপনাকে এটা নর্মালি ব্যাখ্যা করে বোঝাতে পারবো না যে আমি মূলত আমার চোখে কী দেখেছিলাম। এমনই এক দৃশ্য আমি দেখেছিলাম কয়েকটা সেকেন্ডের জন্য, কিন্তু বেশি না, কয়েক সেকেন্ড পরে আবারও ও মিশুর শরীরে ঢুকে গেছে। আমি তখন তার জন্য পাগল হয়ে গেছি। পাগল হয়ে বলতেছি যে হাদিবা, তুমি মিশকুর শরীরটা ছেড়ে দাও, তুমি মিশকুর শরীরটা ছেড়ে দাও, আমি মিশকুকে পাঠিয়ে দিই, মিশকু চলে যাক, কিন্তু আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই এবং তোমার রূপে তোমাকে চাই। তুমি মিশকুকে ছেড়ে দাও, আমি মিশকুকে বাসে উঠে দিই, ও খাগড়াছড়ি চলে যাক। পরে বলে না, আমি আমার বান্ধবীকে ছাড়বো না, আমি যেখানে যাবো আমার বান্ধবীকে নিয়ে যাবো, আমার বান্ধবীর শরীরটা আমার বেশ পছন্দ, আমি আমার বান্ধবীর শরীরে থাকবো। আমি বললাম দেখো, এটা তুমি উল্টা বলতেছো, আমি তোমার শরীরে থাকতে চাই বা আমি তোমাকে তোমার শরীরেই দেখতে চাই। এই নিয়ে কথাবার্তা কাটাকাটি, কথাবার্তা এক কথা দুই কথা তিন কথা, না ওর শরীরেও আসবে না। বেশ কয়েকদিন পরে আমাকে একটা শর্ত দিল, মানে শর্তটা একটু ডিফিকাল্ট শর্ত। শর্তটা কি আপনি শুনলে একটু অবাক হবেন। আমাকে বলতেছে যে তোমার মায়ের একটা অঙ্গ, লাইক আমার মায়ের হাত, আঙুল বা মানে রক্তের সাথে সংযোগ আছে, যেমন আঙুল আছে, কান আছে বা পায়ের নখ আছে, পায়ের আঙুল আছে,
যেটা রক্তের সাথে কানেক্টেড, এই রক্তের সাথে কানেক্টেড কোনো একটা জিনিস কেটে যে ছোট্ট ডোবাত আছে ওই ডোবাতে ফেলে দেওয়ার জন্য। যদি আমার মায়ের শরীরের কোনো একটা অংশ কেটে আমি ওই ডোবাতে ফেলে দেই, তাহলে সে তার রূপে আমার কাছে সারা জীবন থাকবে। আমি তখন, আপনি আমাকে একরকম ক্রেজ দিয়ে বলতে পারেন, পাগলই বলতে পারেন, আমি তখন পুরোপুরি পাগল। মানে সে যা বলতেছে, যেটা করতেছে, আমি সেটাই করতেছি। মানে আমার নিজের মাঝে আমার কোনো কন্ট্রোল নেই। যখন আমাকে এটা বলছে, ভাই আমার মনে হয় তখন আমার মাকে মেরে ফেলবো। তখন আমার সিচুয়েশান এমন হয়েছে যে আমার মাকে মেরে ফেলবো। আমাকে বলতেছে যে, আমাকে এরকম করে বলতেছে, তোমার মায়ের হাতের একটা আঙুল কেটে ফেলো, তোমার মায়ের হাতের একটা আঙুল কেটে তুমি এটা ওইখানে ফেলে দাও, ওই ডোবার মধ্যে ফেলে দাও। ফেলে দেওয়ার পরে আমি তোমাকে নিয়ে যাব, আমার রাজ্যে নিয়ে যাব। তুমি আমার রাজ্যে থাকবা, আমার সঙ্গে থাকবা, এবং সারা জীবন আমি তোমাকে, মানে আমাকে ও অনেক কিছু স্বপ্নে দেখিয়েছে। আমি স্বপ্নের বর্ণনা আপনাকে দিতে পারবো না। আমি হুজুরদের মুখে অনেক সময় জান্নাতের কথা শুনেছিলাম। তাই যাই হোক, এটা হয়তো আমার পাপ হয়ে যাবে এটা বলতে গেলে। আমি এটুকুই বলি, ও আমাকে যা দেখিয়েছে তা আমার কল্পনা ছিল। আমি ঘুমে বা স্বপ্নে বা যেভাবে পারছে আমাকে দেখাইছে। তারপর আমাকে বলতেছে কি যে, তুমি এইভাবে এটা তোমার আমি ওইখানে নিয়ে যাবো, তোমাকে আমি এখানে রাখবো, তুমি এখানে থাকবা এবং তোমার কিচ্ছুর অভাব হবে না, তুমি সব পাইবা, তোমার কোনো অভাব নাই, তুমি আরামায়েসে থাকবা, খাইবা, তুমি এই করবা সেই করবা। মানে সব আমাকে মানে পামও মারতেছে। তো কিন্তু আমার মায়ের শরীরের একটা অংশ কেটে ওখানে ফেলতে হবে। তো আমি কিভাবে একটা ছেলে হয়ে মায়ের আঙ্গুল কেটে ওখানে ফেলে দিব? এরকম করতে করতে আমি একটা সময় তার জন্য এতটাই পাগল হয়ে গেছি, আমি তার শর্তে রাজি হয়ে গেছি যে ওকে ফাইন, ঠিক আছে, তুমি যেটা বলছো আমি সেটাই করবো, আমি আমার মায়ের হাতের আঙ্গুল কাটবো। এই বলে একদিন রাতের বেলায় আমি মায়ের হাতের আঙ্গুল কাটার জন্য প্রস্তুতি নিয়ে মায়ের কাছাকাছি গেছি। আমি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন। হাদিবা কিন্তু তখন আমার রুমে, বলতে হাদিবার রুমে, আমি তখন আমার মায়ের কাছে গেছি। তা আমার মা নর্মালি খুবই অন্যভাবে ঘুমায়। আমি মায়ের রুমে গিয়ে দেখতেছি কি ভাই, আমার 9 বছর বয়সে আমার নানা মারা গেছে। আমার নানার নাম ছিল আসাদ আলী মুন্সি শুয়ে আছে আমার মায়ের খাটে। আমার মা নাই, মাকে দেখতে পাচ্ছি না। দেখলাম কি, সম্পূর্ণ মায়ের জায়গায় আমার নানা পায়জামা পাঞ্জাবি পরে আসাদ আলী মুন্সি শুয়ে আছে। নানাকে দেখে তো আমি মানে আপনাকে কি বলবো, আমি একদম পিছনের দিকে দৌড় দিই। তাহলে এটা আমি কি দেখলাম, এ লোককে, এই যে আমার নানা তো মরে গেছে, কত সালে নানা মরছে, নানাকে মাঠে দিয়ে দিলাম। আজকে আমার নানা এখানে কোত্থেকে আসলো? আমার নানা আজকে এই জায়গায় কোত্থেকে আসলো? এই যে আমার নানা এখানে শুয়ে আছে। আমি খুব ভয় পাইছি ভাই, সিরিয়াসলি আমি অনেকটা ভয় পাইছি। ভয় পাওয়ার পর আমি দৌড় দিয়া আপনার ওর কাছে আসছে, হাদিবার কাছে আসছে। এসে বললাম যে, হাদিবা এই ঘটনা। হাদিবা বলে, কি বলো, সত্যি নাকি? আমি বললাম হ্যাঁ। ও বলে, তুমি কিচ্ছু করতে পারবা না, তুমি এটা পারবা না, আমাকে বলে। আমি বললাম, কি বলো তুমি? বলে, তোমার নানা যদি শুয়ে থাকে তাহলে তোমার নানার হাতের আঙ্গুল কেটে ফেলো। যে কি বলো, আমার নানাকে আমি মাটি দিয়ে নিলাম, নানা এখানে কীভাবে আসবে? বলে, তুমি তোমার নানার হাতের আঙ্গুল কাটো, আমাকে এটা বলে। বলার পরে আমি সেদিন আর এই ঘটনা কিছুই করলাম না। আমি সেদিন যা দেখছি তা তো আমাকে মানে পুরো অবাক করে দিয়েছে। সেদিন রাতটা আমি কোনো রকম এরকম করে কাটাই দিলাম। পরের রাতে আবারও সে আমাকে বলতেছে যে, তুমি যাও, তুমি এটা নিয়ে আসো। মানে আমাকে খুবভাবে ফোর্স করতেছে এবং সে আমাকে এমন কিছু ড্রিম দেখাচ্ছে যেগুলোর জন্য আমি পুরোই পাগল হয়ে গেছি। ও আমাকে যেভাবে দেখাইতেছে যে নর্মালি যে কোনো ছেলে দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তো অফকোর্স আমি এটা করব। দ্বিতীয় রাতের বেলায় আমি তখন আবারও গেছি যে আমি আঙ্গুল কাটবো। তখন আমার নানার শুয়ে আছে। আমি তখনও এই পরের দিন তো সকালে মাকে দেখলামই, এরপরে রাতের বেলাও গিয়ে দেখি যে আমার একইভাবে আমার নানা শুয়ে আছে। তা আমি জাস্ট শুধুমাত্র আমার নানার আঙ্গুলের মধ্যে টাচ করেছিলাম, আমার মৃত নানা। কিন্তু আমি জানি না আপনি আসলে কতটুকু বিশ্বাস করবেন। ইন দ্য মিন টাইম আমার নানা আমাকে এত জোরে একটা থাপ্পড় মারছে, আমার স্টিল নাও এই পর্যন্ত আমার এই মারির এই দাঁতটা পড়ে গেছে, এখনও দাঁতটা নাই, এমন জোরে ঢুলে পড়ে গেছে। ঢুলে পড়ে আমি এই মুখে হাত দিয়ে ওর কাছে আসছি যে, হাদিবা এই আমাকে মারছে, তুমি চলো। কিন্তু ও যায় না আমার সঙ্গে ওই রুমে যায় না। না যাওয়ার পর ও বলে, ঠিক আছে আর তোমার ওখানে যেতে হবে না, আমি এটা তোমারে করে দিব। তার ঠিক 2 দিন পরও আমাকে বলতেছে যে, তুমি একটা কাজ করো। এটা আমার মা কিন্তু কিছুটা সন্দেহ করতেছে। মা বা আমার ফ্যামিলি তো আদার্স অনেক মানুষরা আছে, তারা সন্দেহ করে যে মেয়েটার সঙ্গে আমার কিছু। আমার আম্মা কিন্তু বাবা একটা কথাই বলে দিনের বেলা, জাবির দেখিস বাবা এমন কিছু করে ফেলিস না যে যেটার জন্য মা সমাজে লজ্জা পায়। মানে মা ভয় পাচ্ছে যে আমি মেয়েটাকে বিয়ে করে ফেলি কিনা।
যেহেতু এটা একটা উপজাতি মেয়ে, আমি মুসলমান, আমি তাকে বিয়ে করে ফেলে। মা শুধু এটাই বলেছে, কিন্তু বিয়ে করে ফেলবি না বাবা, এটাকে কিন্তু বিয়ে করবি না। যে মা আমি তো বিয়ে করবো না, তুমি এটা কী বলো? ওই থাক মা, আমি বাঙালি, আমি কেমনি বিয়ে করবো, আমি করবো না। কিন্তু আমাদের মাঝে প্রেম থাকতো, এটা সত্যি যে ভালোবাসা থাকতো। একটা পর্যায়েও করলো কি আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আবির, তুমি যদি এভাবে পারতেছো না, তুমি অন্যভাবে করো। অন্যভাবে কি? তুমি দিনের বেলায় তোমার মাকে হসপিটালে নিয়ে যাও। তারপরে বলো হসপিটালে নিয়ে তোমার মায়ের 1 ব্যাগ রক্ত, তোমার মায়ের 1 ব্যাগ রক্ত তুমি নিবা। রক্তটা নিয়ে আমাকে টাইম বলে দিল মাগরিবের আজানের খানিকটা আগে, মানে আজান দিবে তার কিছুক্ষণ আগ মুহূর্তে ওই রক্তটা কেটে, মানে ধরেন যে প্লাস্টিকে করে আনবে, সেটা কেটে এই পানিতে ফেলে দেওয়ার জন্য, ছোট্ট ডোবা যে আছে ডোবাতে ফেলে দেওয়ার জন্য। আমি বললাম এটুকু করলেই কি তুমি আমার সামনে আসবা? বলে হ্যাঁ, এটুকু করলে আমি তোমার সামনে চলে আসবো। ও শুধু এটাই করছে ভাই। এটা করার পরে আমি তখন করলাম কি, আপনার যখনও এটা করছে মানে আমাকে এটা বললেন যে ঠিক আছে। তারপরের দিনে মারে বললাম যে মা, আমার একটা ফ্রেন্ড অসুস্থ, মেডিকেলে আছে, ওই বাঁচবে বলে মনে হয় না, তুমি যদি একটু ব্লাড দিতে, ওর রক্ত লাগবে। তা আমার আম্মা কিন্তু এমনি রক্ত ডোনেট করে, ওটা আমার আম্মা আগ থেকেও করতো। বলার সঙ্গে সঙ্গে আমরা চলে গেছে, রক্ত নিলাম। রক্ত নিয়ে আসরের নামাজে বাসে আসছে, আম্মা তখন ঘরে গেছে। কিন্তু আম্মা আমাকে বারবার বলতেছিল যে বাবারে, আমার অনেক ভয় লাগতেছে, তুই কী করিস না করিস, তোর কাজ কাম আমার কাছে ভালো লাগে না, যেটাই করিস ভেবে চিন্তে করিস, উল্টাপাল্টা কোনো কিছু কিন্তু করিস না। ওই ভয় একটাই যে আমি সাকমা মেয়েকে বিয়ে করে ফেলে কিনা। মাগরিবের আজানটা দিয়েছে। মাগরিবের আজানটা দেওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে মাগরিবের আজানের খানিকটা আগে আমি এই ব্লাডটা নিয়ে ওখানে যাচ্ছিলাম। তো এটা ডোবা হলেও না, শহরের ডোবা তো, আশেপাশে মানুষজন চলতেছে হাঁটতেছে এরকম। তো এই ডোবার মধ্যে কিন্তু পানি আছে, বেশ ভালোই পানি আছে। মাগরিবের কিছুক্ষণ আগে আমি তখন কী করলাম, ওই যে ব্যাগটা করে আনছিলাম, রক্তের যে ব্যাগ, রক্তের ব্যাগের কোণার মধ্যে আমি কেচি দিয়ে কাটছি, কাইটা জাস্ট এই পানিটা, মানে আমার মায়ের রক্তটা আমি পানির মধ্যে ঢেলে দিছি। তো পানির মধ্যে রক্তটা ঢেলে দিলে, ধরেন রক্ত যখন আমি পানিতে ঢালবো, নর্মালি হয়তো কিছুটা জায়গা লাল হয়ে যাবে রক্তটা পড়লে। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, রক্তটা ঢেলে দেওয়ার পরপর যা হয়েছে যে পুরো মানে ডোবার যে পানিগুলো আছে, ডোবার পানিগুলো সম্পূর্ণ লাল হয়ে গেছে, একদম রক্তবর্ণ হয়ে গেছে। ডোবার পানি যখন লাল হয়ে গেল, আমি তো তখন অবাক, কী ব্যাপার, মানে একদম লাল হয়ে একটা পর্যায়ে এই ডোবার পানিটা এতটাই গরম হয়ে গেছে যে উতরাইতেছে, মানে ভিতর থেকে মানে মনে হয় যে নিচে ভাপ দেওয়া হচ্ছে, জাল দেওয়া, মানে জাল দিলে যেরকম পানি উতরায় না, ওরকম ভাপ বেরোতেছে নিচে থেকে রক্ত দিয়া। এবং এই দৃশ্য অন্যরা দেখতেছে কিনা জানি না, আমি দেখতেছি। দেখার পরে আমি দৌড়ে বাসা আসছি। আসার পরে তখনই চিৎকার পড়ে গেছে বাসায় যে আমার আম্মা মরে যাচ্ছে, আমার আম্মা মরে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে মারে ধরলাম, আদিবা কয়ে আছে বা মিশকু কয়ে আছে, আমি কিন্তু ওরা জানি না। মাকে ধরাধরি করে আমি মাকে মেডিকেলে নিয়ে গেছি, মানে সবাই হসপিটালে, আমি হসপিটালে। তা আমাদের বাসার কাজের মেয়েটারে বলতেছি যে, ওর সবাই বলছো না মিশকু, হাদিবা শুধু আমি ডাকতাম যে মিশকু কি বাসায়? বলে আমি তো বাসায় নাই, উনি কই জানি গেছে। তো ও কোথায় যাবে, নর্মালি তো কোথাও যাওয়ার কথা কোনো দিন বাইরে হওয়া যায় না। আমার মাকে হসপিটালে রেখে আমি রাত 11টার দিকে বাসায় আসছি, আইসা দেখি যে মিশকু বাসায় নেই। ও কোনো সেলফোন ব্যবহার করতো না, ওর কোনো নাম্বার টাম্বার কিচ্ছু নেই, ওরে পাইতেছি না। না পাওয়ার পরে তখন মায়ের ট্রিটমেন্ট হলো, ওই দিন রাত ওরে পাইলাম না, ও কই চলে গেছে আমি জানি না। এই প্রথম আমাদের বাসা থেকে ও ভ্যানিশ হয়ে গেছে। পরের দিনও সে আসলো না। পরের দিন রাতের বেলায় সে আমাকে স্বপ্নে দেখাইলো যে আমি এই জায়গার মধ্যে আছি, তুমি চাইলে আমার কাছে আসতে পারো। কোন জায়গায়? সে জায়গায় যে জায়গা থেকে তুমি আমাকে নিয়ে গেছো। তো তুমি সে জায়গায় কেন? ও বলে আমি সে জায়গায় আসছি, তুমি চলে আসো, আমি এখানে আসি। এরপর আমার বাসায় কিন্তু সমস্যা হতো। আমার বাসায় কী সমস্যা হতো, আমার মা কিন্তু সুস্থ হয়েছে, মাকে বাসায় নিয়ে আসছি। আমার বাসায় প্রচুর ঝামেলা হইতেছে, মানে ঝামেলার কোনো শেষ নাই। আমরা একটা জিনিস রাখতেছি এই জায়গায়, এটাই জায়গায় নেই, তখন পাইতেছি এটা অন্য জায়গায়, অন্য জায়গাটা অন্য জায়গায়। মানে আমাদের মানে এরপরে কী হয়েছে জানেন, আমরা এই বাসায় থাকতে পারতাম না, এই বাসায় থাকতে পারতাম না, মানে আমাদেরকে বাসা চেঞ্জ করে ফেলতে হবে, মানে এই বাসা ছেড়ে দিতে হবে। এই বাসায় থাকা আমাদের জন্য পসিবল না, আমাদেরকে বিভিন্ন সমস্যা করতেছে আমার আম্মা। আবার আমি ওরে বলতেছি আমার আম্মা সুস্থ হোক, আমি আসতেছি, তুমি থাকো, যেভাবেই গেছো তুমি থাকো, আমি আসতেছি। তা আমি আম্মুর জন্য তখন কবিরা জানতেছি, ডাক্তার আনতেছি, বা আমাদের বাসা বন্ধ করতেছি। এমনও কবিরা জানি আমাদের বাসার গেটে এসে বলতেছে এটা হবে না, আমি চলে যাব। আবার যেগুলো বন্ড টন্ড একটু প্রতারকা টাইপের, ওরা করে কি যে হ্যাঁ ঠিক আছে আমরা বন্ধ করে দিচ্ছি, কোনো ঝামেলা নাই, আর কিছু হবে না। এই সবই ফাও কথা বলছেন। আমাদের বাসায় প্রচুর ডিস্টার্ব করতেছে, মানে এতটাই ডিস্টার্ব যে বাসায় থাকাই আর সম্ভব না। লাস্ট পর্যন্ত আমরা বাসাটা ছেড়ে দিছি,
এই দোতলা বিল্ডিংটা স্টিল নাও এখনও আছে, বাসারও ছেড়ে দিচ্ছে। বাসাটা ছেড়ে দেওয়ার পরে তখন করলাম কি, আমরা আদার্স আরেকটা বাসায় গিয়ে উঠছি, মানে আমাদের অন্য একটা মামার বাসায়, সেখানে উঠছে। বিল্ডিংটা পুরো তালা মেরে দিয়েছে, মানে সিলগালা করে দিয়েছে সোজা, যেটা ওখানে থাকার মতো অবকাশে নেই। কীভাবে আমি আপনাকে বলি, আমি নর্মালি ঘুমাইলাম খাটে, আমি খাটে ঘুমাইলাম, ঘুম থেকে উঠে দেখি কি জানেন, আমি ফ্লোরে, আর আমি ফ্লোরে শুয়ে আছি, তো খাটে ঘুমাইলাম। শুধু এটাই না, আমি একা ঘুমাইছি আমার খাটে, আমি একা ঘুমাইছি আমার খাটে। সকালে উঠে দিয়ে গিয়ে যে আমি মায়ের সঙ্গে শুয়ে আছি, আমার ছোটো মার সঙ্গে শুয়ে আছি, আমার অমুকের সঙ্গে শুয়ে আছি, তমুকের সঙ্গে শুয়ে আছি, মানে খুবই অবাক। আমাদের টিভিটা, যেমন আমার এই টিভিটা আমার মামার রুমে ছিল, আমার রুমে তো কোনো টিভি নেই নর্মালি। আমি সকালে উঠে দেখি যে টিভিটা আমার রুমে, মানে মামার টিভিটা আমার রুমে, মামার জুতা আমার রুমে, মানে লাস্ট পর্যন্ত আমরা মানে পাগল হয়ে বাসা ছেড়ে দিচ্ছি, ওখানে বাসাটা পাগল হয়ে ছেড়ে দিচ্ছি। বাসা দিয়ে দিতে পারবো, কিন্তু প্রতি রাত্রে কিন্তু হাদিবা আমাকে স্বপ্নে দেখাইতো, তুমি আসো তুমি আসো। এই স্বপ্নে বিভোর হয়ে তার কিছুদিন পরে আমি পুনরায় আবারও সাজেকের উদ্দেশ্যে যাই, এবং সাজেক থেকে সেই ছেলের মাধ্যমে আমি হাদিবার কাছে আবারও যাই, এবং গেলে পরে তখন সে তার যেই রূপটা ছিল ওই রূপটা সে আমাকে দেখায়। তার রূপে আমি এতটাই মাতোয়ারা হয়ে যাই যে আমি সব ভুলে যাই। মানে আমি তাকে যখন তার রূপে দেখেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার পৃথিবীতে সে আর কিচ্ছু নাই, আমার খাওয়া দাওয়া সব বন্ধ। আমি তখন এই জায়গাটার মধ্যে বসে থাকতাম, মানে ওই জায়গায় ওখানে বসে থাকতাম, এভাবে তার সঙ্গে থাকতাম, এভাবে তার সঙ্গে খাইতাম, ওই জায়গাটার মধ্যে থাকতাম। থাকতে থাকতে একটা সময় সে আমাকে বলতেছে, যেখানে তুমি যদি এভাবে থাকো তাহলে সাকমা ছেলে কিন্তু তোমাকে মেরে ফেলবে, এখানে তুমি থাকতে পারবে না, তুমি এখান থেকে চলে যেতে হবে, চলো আমরা অন্য কোথাও চলে যাই। সেই আমাকে এই জায়গা থেকে একটু দূরে, বলতে অনেকটা দূরেই, খাগড়াছড়ির মধ্যেই, আমি নাম না বলি, আর একটা পাহাড় আমাকে নিয়ে যায়, খুবই উঁচু একটা পাহাড়, মানে মোস্টলি সাজেক পাহাড়ের মতোই। সেই পাহাড়ে আমি তার সঙ্গে থাকতে শুরু করি। এই পাহাড়েই আমি তার সঙ্গে থাকতাম, এবং আমার খাওয়ার কোনো অভাব হতো না। আমি যখন বলতাম যে হাদিবা আমি এটা খাবো, ও এনে দিচ্ছে, হাদিবা আমি এটা করবো, এনে দিচ্ছে, মানে আমি যখন যাই তার কাছে চাচ্ছি ও সেই আমাকে দিচ্ছে। এক রাজকীয় লাইফ লিড শুরু করলাম। অনেকগুলো মাস নয়, আমার কাছে মনে হয় প্রায় বৎসর খানিকের মতো আমি সে জায়গায় ছিলাম। তখন আমার কাছে কোনো মোবাইল ফোন নাই, কোনো ইন্টারনেট নাই, কারোর সঙ্গে কোনো সংযোগ নাই, শুধু ও আর ও, এবং ওর যে রূপে আমার কাছে ও আসতো, আমি আসলে এই রূপের বর্ণনা আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। এভাবে দীর্ঘদিন, প্রায় 1 থেকে 1.5 বছর পরে আমি তার সঙ্গে এক গাছের নিচেই ঘুমাইতাম, একদিন তার সঙ্গে ঘুমিয়ে আসে। ঘুম থেকে উঠে দেখতে যে সে নাই, সর্বপ্রথম সে নাই। সে কোথায় গেল তাকে কোথাও পাচ্ছি না, ডাইনে বামে এখানে সেখানে অনেক জায়গায় খুঁজলাম যে সে নাই নাই নাই, নর্মালি সে নাই। তো যখনই সে নাই আমি তখন পাগলের মতো হয়ে গেলাম, ও কোথায় গেল। পাগল হয়ে আমি সেই পাহাড় থেকে নেমে চলে আসছি, সমতলে আসছি, এবং আইসে তারে খুঁজতেছি। ঢাকায় যাচ্ছি, ঢাকা থেকে আবার ওই পাহাড়ে যাচ্ছি, তারে খুঁজতেছি, তারে আর পাইতেছি না। পাহাড়ে যাইতেছে, আসতেছে, পাহাড়ে একটা সময় আর্মিদের নজরে পড়ে যায়। যাওয়ার পরে আর্মিরা আমাকে সম্পূর্ণভাবে নিষেধ করে ওই পাহাড়ে যাওয়ার জন্য। তারপরও আমি আর্মিদের চোখ ফাঁকি দিয়ে হাজার হাজার বার ওই পাহাড়ে গিয়েছি তারা খোঁজার জন্য, কিন্তু আমি তাকে পাচ্ছি না, সে নাই। আমার বাড়ির যে ছিল, বাড়ি ঘর, আমি আমার মায়ের যে সম্পত্তি ছিল, মায়ের যে গয়নাগাটি ছিল, আমার বড় বোনদের যে গয়নাগাটি ছিল, সব চুরি করে লক্ষ নয় কোটি টাকার গয়না আমি শেষ করছি শুধু কবিরাজদের পিছনে। শুধু কবিরাজ আমার হাদিবাকে আমাকে এনে দেন, আমার আর হাদিবা ছাড়া কিচ্ছু লাগবে না। আমি হাদিবার জন্য সব ছেড়ে দিছি। আমাকে আর্মিরা এমন পিটাইছে, আমাকে মারছে। আমি আর্মিদের মায়ের খেয়ে আবারই পাহাড়ে গেছি, যে পাহাড় আমি তার সঙ্গে ছিলাম, শুধু আমি ওরে ছাড়া কিচ্ছু বুঝি না। এবং স্টিল আজকের এই পর্যন্ত আমি যদি 2 দিন থাকি ঢাকায়, আমি 10 দিন থাকি খাগড়াছড়ি পাহাড়ে, শুধু ওই পাহাড়ে, ওই পাহাড়ে আমি কোনোভাবে ওকে পাচ্ছি না। এখন আমি এতটাই পাগল, এতটাই ক্রেজি যে ওরে না পাইলে আমি মারা যাবো। যার জন্য আমি আপনার কাছে আসছি। আপনি তো অনেক জিনদের গল্প বলেন, বা অনেকের সঙ্গে আপনার পরিচয় আছে, আপনি যদি কোনো তান্ত্রিকের নাম্বার আমাকে দিতে পারেন, যে তান্ত্রিক আমাকে হাদিবাকে এনে দিতে পারবে, সেই তান্ত্রিক যা চায় আমার কাছে আমি তাই দিব, বিনিময়ে আমি হাদিবাকে চাই। আমার গল্পটা রেকর্ড করবেন এবং অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজধানী ঢাকার ছেলে, সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোহাম্মদ আবির হোসেনের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। আবির এই মুহূর্তে ক্রেজি, পাগল পাগল বলাই চলে। আবিরকে হাদিবা বলেন বা মিশকু বলেন, যা দিয়েছে তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। হাদিবা
বা মিশকো আদিবের পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছে। আদিব একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও সে তার পিঠের কয়েকটা ছবি আমাকে পাঠিয়েছে। আমি ছবিগুলো দেখে মানে লাইক এমনভাবে তারে পিটাইতে পারে, আর্মিরা তাকে কতবার পিটাইছে হিসাব ছাড়া, তারপরও সে ওখানে যায় এবং লোকালি ওই এলাকার সমস্ত আর্মিরাই তাকে চিনে, ওই এলাকার মানুষরাও তাকে চিনে। সে এই করে করে তার পুরো জীবন শেষ। আমি ইমেলে তাকে রিপ্লাই দিয়েছিলাম যে আপনি এটা থেকে ফিরে আসেন। ওনার বিশ্বাস ছিল যে কোনো কবিরাজ আমার কাছে আছে, সেই কবিরাজ হয়তো তাকে হাদিবে কিনে নিতে পারে। তো আমি ওনাকেও বলবো এবং আপনাদেরকেও বলবো যে যদি কোনো ভ্রান্ত কবিরাজ বলে ফেলে যে আমরা এটা করে ফেলবো, এগুলো আসলে এই মিথ্যা কথা, এগুলো হয় না। এবং হাদিবা বা রিঙ্কু আবিরের সঙ্গে যেটা করেছে, তারা হয়তো আমাদের আশেপাশেই থাকে, বা জানি না কেন আবিরের অপরাধ কী ছিল। আবির যদি কোনো অপরাধ করে, হাদিবা যেন ওকে মাফ করে দেয় এবং আবির যেন তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই শুভকামনায় আমি আপনার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।